ওকে, তো সবাইকে আবারও গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো। আমার কথা তো শোনা যাচ্ছে ক্লিয়ারলি নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে মডার্ন পিরিয়ডের। আজকে মোটামুটি আমরা কিছু পড়ে যদি পারি শেষ করব, ঠিক আছে? হিস্ট্রিটা শেষ করব। এবং আচ্ছা, তোমাদের এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডের পড়াটা কি 9 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছিল না চেঞ্জ করা হয়েছিল? আমি ঠিক বুঝতে পারলাম না, একজন বলেছিল, আমি ঠিক বুঝি নাই। স্যার বাড়ানো হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, একজন পোস্ট করেছিল তো, মানে মেসেজ দিয়েছিল যে স্যার এটা নিও ক্লাসিক্যাল হবে না রোমান্টিক এজ হবে। আমি তো বলছি না, নিও ক্লাসিক্যাল তো ঠিকই আছে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা সরাসরি শীটটাতে চলে যাই। তোমাদের এখানে যে অংশটুকু পড়তে দিয়েছিলাম, মডার্ন পোয়েট্রির যে ট্রেন্ড, কল্যাণনাথ দত্তের বই থেকে, সাথে সাথে হচ্ছে মডার্ন ইংলিশ ড্রামা, এই দুটো বিষয় একটু তোমাদেরকে পড়তে বলেছিলাম। তো সবাই কি একটু পড়েছো বলো তো? জি স্যার। আচ্ছা, তো দেখো এখানে যে রাইটারগুলোর কথা বলা হয়েছে, সেই রাইটারগুলো কি, কত পেজ ছিল? 473। দেখো প্রথমে হচ্ছে ট্রেন্ড অফ মডার্ন পোয়েট্রি, তাই না? এখানে আমরা তো পোয়েট্রির বিষয়গুলো কিছুটা বই থেকে দেখেছিলাম ওই বইয়ে। আর এখানে আমরা আসলে ওই বইয়ের কিছু অংশ, যেটা উইলিয়াম জেলং, এখানে পড়ে ওই জায়গাটা একটু কঠিন লাগবে তোমাদের কাছে। এখান থেকে আমরা একটু দেখতে পারি, ঠিক আছে? তো এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মডার্ন পোয়েট্রির এই জায়গাটা। তো সবাই কি দেখছো, পড়ছো? বলো, সবাই একটু বলো তো। আপাতত এটা একটু নিয়ে কথা বলি, মডার্ন পোয়েট্রির এই এই যে স্যার এই জায়গাটা। ট্রেন্ড অফ মডার্ন পোয়েট্রি যেটা দিয়েছিলেন, হুম হুম। ওই যে 473, ওখানে তো শুধু টিএস ইলিয়ডে ওটাই আলোচনা করা আছে। হ্যাঁ, হোয়াট আর দ্য প্রথমত মেইন হোয়াট আর দ্য মেইন ট্রেন্ডস অফ ট্রেন্ডস। মডার্ন পোয়েট্রি। হ্যাঁ, প্রথমে ট্রেন্ডগুলো আলোচনা করা আছে, তারপরে টিএস ইলিয়টের মাধ্যম দিয়ে আলোচনা করা আছে, ঠিক আছে? তো আধুনিক যুগ জি স্যার। বলতেই আমরা টিএস ইলিয়ট, ডাব্লিউ বি ইয়েটস, তাই তো, এইরকম কয়েকজনের নাম আমরা মেইনলি পাবো। হ্যাঁ, স্যার পয়েট, ডিলান থমাস। এই যে ডিলেন থমাস আছে, তাই তো, এজরা পাউন্ড আছে, এরকম কয়েকজনের নাম আমরা পাবো। বিশেষ করে টিএস ইলিয়টের যে দুই চারটা কবিতা আছে, বিশেষ করে ধরো দ্য ওয়েস্টল্যান্ড হচ্ছে আধুনিক যুগের সবচেয়ে বিখ্যাত কবিতা, ঠিক আছে? তো আধুনিক যুগের সবচেয়ে বিখ্যাত কবিতা হচ্ছে এই ওয়েস্টল্যান্ড। এটার মাধ্যম দিয়ে এই ট্রেন্ডগুলোকে মেনলি বর্ণনা করা হবে যে আসলে কি কি বিষয় আছে। তোমরা যদি একটু খেয়াল করো, দেখো এখানে আহ, বিশেষ করে আহ, এই যে এখানে যদি একটু খেয়াল করো, তোমাদের 475 পেজ। হুম, এখানে কি বলা হয়েছে? দাঁড়া, আমি একটু বইয়ের অংশে যাই। ওহো, এটুকু ইয়া করা হয়নি। আমরা জেমস সিনজের কি পড়েছিলাম বলো তো, সেকেন্ড ইয়ারের? এই যে ডাব্লিউ বি ইয়েটস, টিএস ইলিয়টটা কোথায়? স্যার রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি।
এটা দিয়েছো, আমি যেটা খুঁজতেছি এখানকার মডার্ন এজে টিএস ইলিয়টের অংশটুকু শকে দেখাচ্ছে। বার্নার্ড শ তো আমরা পড়লাম এখান থেকে। আচ্ছা, তো তাসমিম দিয়েছো তাই না মডার্ন এজের অংশটা? আচ্ছা দেখি। এটা পড়া দিয়েছিলেন এটা। হ্যাঁ, আমার ওটা ছিল, কিন্তু আমি তো মডার্ন এজটা পুরোটা ইয়া করা ছিল একটা জায়গাতে, শুধু মডার্ন এজটা যেহেতু এখান হয়ে গেল। আচ্ছা, তাহলে বইটা আপাতত থাক। দেখো এইখানে যেটা বলছিলাম, এই জায়গায় একটু খেয়াল করো যে ট্রেন্ডগুলো কি কি বিষয় ছিল, আমরা তো এর আগে দেখেছি। দেখো এই জায়গায় যে ডিসরেসপেক্ট টু ট্রেডিশন অ্যান্ড ওল্ড ভ্যালুজ, মানে কি মডার্ন এজের মানুষ এখন আর ওল্ড ট্রেডিশন বা ভ্যালু, যেগুলো ট্রেডিশন বা ভ্যালু আছে সেগুলোকে আর খুব একটা মান্য করে না, তাই না? আমরা অনেক বলি না যেগুলো কুসংস্কার বা এরকম বলে আমরা ইয়া করি না, বলো তো? হুম, করি কিনা আমরা, বলো? জি স্যার। হ্যাঁ, যে আমরা মাঝে মাঝে এরকমটা করি যে এগুলো মানবো না, বিয়ে শাদির বিষয় থেকে শুরু করে পরিবারের অনেক বিষয় আছে যেগুলো এখন আমরা আর মানতে চাই না। হুম? তো এটা একটা ট্রেন্ড যে তিনি দেখেছেন, বিশেষ করে দেখো টিএস এলিয়ট, তিনি তার ওয়েস্টল্যান্ড কবিতায় বিশেষ করে দেখাবেন যে আমরা আর মানে কি কি বলবো, আধুনিক হতে গিয়ে অতি আধুনিক হচ্ছি, যে আধুনিকতা আমাদের কি করছে, সমাজকে কি শৃঙ্খলাবদ্ধ করছে না বিশৃঙ্খল করছে, বলো? হুম, আর বিশৃঙ্খল করছে। মানে শিক্ষিত মানুষ কি এখন বেশি, নাকি আগে বেশি ছিল? কখন বেশি ছিল শিক্ষিত মানুষ, বলো তো? স্যার এখন আগে বেশি। বেশি স্যার, এখন বেশি। মনে করা হয়েছিল যে মানুষ শিক্ষিত হলে পারে সামাজিক মূল্যবোধ বাড়বে, মানুষের চিন্তা ভাবনা উন্নত হবে, সামাজিক শান্তি বৃদ্ধি পাবে, শৃঙ্খলা পাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আদৌ কি সেরকমটা হয়েছে? মানুষ কি শিক্ষার দ্বারা তার যে পশু স্বভাবটার কি পরিবর্তন করতে পেরেছে, বলো? অন্যের উন্নতি দেখলে, অন্যের উন্নতি দেখলে ঈর্ষা করা, তাই তো? অন্যের ক্ষতি করা, ঘুষ নেওয়া, অন্যকে ঠকিয়ে ইনকাম করা, অন্যকে নাকে দড়ি দিয়ে ঘোরানো, এগুলোতে সে আগের মতোই আছে, বরং আরো উন্নত পদ্ধতিতে এসেছে। তার চেয়ে স্যার জঘন্যতম পদ্ধতি। হ্যাঁ, তাই বলছে যে যে এই জায়গাগুলো, যে আমরা শিক্ষিত হলে যে জিনিসটা ভাবছিলাম আসলে সেই জিনিসটা হচ্ছে না, বরং তার উল্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলো, ইউরোপ কান্ট্রির মানুষেরা নাকি সবচেয়ে উন্নত, না? উন্নত স্বভাবের, উন্নত মানসিকতার, হ্যাঁ, তারা শিক্ষা দীক্ষায় উন্নত, আধুনিকতায় উন্নত, সায়েন্সের দিক থেকে উন্নত, কিন্তু তাদের সব কালচার কি মানবীয়, বলো? মনুষ্যত্বের মতো, বলো তো? সব কালচার হুম নীতি নৈতিকতাপূর্ণ কালচার, বলো? এখন যুগে কি 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 হতে দেখাচ্ছে, শিক্ষিত একজন মানুষ সে মোটামুটি উন্নত মানসিকতার, ভালো ভার্সিটিতে টিচিং দেয়, বা ভালো ডাক্তার বা ভালো ইয়া, কিন্তু দেখা যাচ্ছে সে কি করছে, নেশা করতেছে, একাকী বসবাস করতেছে, বউর সংসার হয়নি, বউর সাথে গন্ডগোল, ডিভোর্স হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে চলছে তাদের জীবনযাত্রা। এটা কি জীবন হবে, বলো? হুম না স্যার। হ্যাঁ, না স্যার। তাহলে এই তো হচ্ছে জীবনযাত্রা। তাহলে এখানে শিক্ষিত হয়ে মানুষ আসলে তেমন কিছু হয়নি, হয়তো বাহ্যিক চাকচিক্য বেড়েছে, সিকিউরিটিটা আগের থেকে কিছুটা বেড়েছে, খাবার দাবারের উন্নত হয়েছে, কিন্তু মানুষের যে জায়গাটা আগেও ছিল এখনো তেমনটাই আছে। তেমনটা পরিবর্তন হয়নি। এবার হচ্ছে দেখো, অ্যানাদার ইম্পর্টেন্ট ট্রেন্ড অফ মডার্ন পোয়েট্রি ইজ এক্সপেরিমেন্টেশন ইজ ভার্সিফিকেশন, যেটা আমরা বলেছিলাম যে, তাই না, যে ভার্সিফিকেশন, তার নতুন নতুন কবিরা নতুন নতুন ভাবে কি কি করছে, নতুন নতুন এক্সপেরিমেন্ট করতেছে, নতুন নতুন ভার্স ফর্ম তারা আবিষ্কার করছে, ঠিক আছে? এর ভিতরে অনেক দেখাচ্ছে যে সিম্বলিজম, ইমেজিজম বলে বিষয়গুলোকে তারা ইনক্লুড করতেছে। এই যেখানে বোঝা যায় দ্য মোস্ট ইফেক্টিভ, আমরা পড়েছিলাম না সিম্বলিজম বা ইমেজিজম বলতে কি কি বোঝায়, আমরা দেখছিলাম, তাই না, যে দ্য মোস্ট ইফেক্টিভ ইনোভেশন অফ দ্য টাইম ইজ সিম্বলিজম। বিশেষ করে দেখো ইয়েটস এবং এলিয়ট এমফাসাইজ দ্য ইউজ অফ সিম্বলস অ্যাজ আ পোয়েটিক টেকনিক টু সাজেস্ট লং মিনিং ইন স্মল স্পেস, যেমন ওয়েস্টল্যান্ড,
তাই তো, যে কবিতাটা বলা হচ্ছে, যা যে আলফ্রেড প্রুফক, তারপর হচ্ছে তোমার ডাব্লিউ.বি. ইয়েটসের আরও যে ইম্পর্টেন্ট কবিতা, আমরা ডাব্লিউ.বি. ইয়েটসের কোনো কবিতা পড়ি নাই তাই না? পড়ছিলাম? ও, পড়েছিলাম তো, ফার্স্ট ইয়ারে পড়েছিলাম না ডাব্লিউ.বি. ইয়েটসের কবিতা? প্রেয়ার ফর মাই পড়েছিলাম তাই না? প্রেয়ার ফর মাই হ্যাঁ, প্রেয়ার ফর মাই ডটার আমরা পড়েছিলাম। এছাড়াও তোমাদের সিলেবাস ভিত্তিক আরও অনেক ইয়া আছে, যেমন সেলিং টু বাইজান্টিয়াম, ঠিক আছে তো? তারপরে আরেকটা মনে হয় তোমরা এইচএসসি লেভেলে একটা কবিতা পড়েছিলা কিনা আমার মনে পড়ছে না, হ্যাঁ, টি.এস. ইলিয়টের, যেটা তখন তোমরা ফোর্থ ইয়ারে পড়বা, দ্য লেক আইল অফ ইনিসফ্রি, এটা পড়েছিলাম এইচএসসি লেভেলে। এটা একটা কবিতা ছিল, দ্য লেক আইল অফ ইনিসফ্রি, তাই না? তারপর সেকেন্ড কামিং, তারপর ইস্টার্ন 1916, এরকম বেশ কিছু কবিতা আছে যে কবিতাগুলোতে পড়তে সিম্পল লাগবে, যে এটা কোনো কবিতা হতে পারে এরকম মনে হতে পারে, কিন্তু বিষয়টা দেখা যাচ্ছে যে আসলে ওখানে আলোচনা করা হয়েছে এমন কিছু সিম্বলিক মিনিং দিয়ে, যেগুলো বোঝার পর বোঝা যাবে যে আসলে কি বলতে চাওয়া হয়েছে। হ্যাঁ, তো এটাই সেটা বলতে চাচ্ছি যে সিম্বলিজম এখন মানে আধুনিক যুগের কবিদের মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তাই বলছে দেখো, সিম্বলিজম বিকামস আ ফেভারিট পোয়েটিক টেকনিক ইন মডার্ন পোয়েট্রি। ইন দিস রেসপেক্ট এলিয়টস কন্ট্রিবিউশন ইজ ভেরি রিমার্কেবল। টি.এস. এলিয়ট। এছাড়াও দেখো, ইমেজিজম লাইক সিম্বলিজম ইজ অ্যানাদার পোয়েটিক ইনোভেশন ইন দ্য মডার্ন এজ। ইমেজিজম কি জানো, যে তাদের কি করতে হবে, যে একটা রাইটিং এর মাধ্যম দিয়ে একটা কনক্রিট ইমেজ ক্রিয়েট করতে হবে, এটা তো নাকি ইমেজ ক্রিয়েট করতে হবে, একটা ছবির মতো বিষয় যেন আমরা দেখতে পারি, এটা ছিল ইমেজিজম। তাই বলছে দেখো, দো এজরা পাউন্ড ইজ দ্য মেইন এক্সপোনেন্ট অফ দিস মুভমেন্ট, এলিয়ট উইথ আ ফিউ আদার অফ হিজ কন্টেম্পোরারিজ মেক্স ইট পপুলার অ্যাজ আ পোয়েটিক টেকনিক। তাহলে ইমেজিজম একটা পোয়েটিক টেকনিক হিসেবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এটা দিয়ে কি বলতে চাচ্ছে দেখো, আমরা যদি একটু দেখে আসি ইমেজিজম ব্যাপারটা। ইমেজিজম নিয়ে কি কথা বলেছিলাম আমার ঠিক মনে পড়ছে না, বলো তো। জি স্যার বলছিলেন। আমরা একটু দেখি, বলছে ইমেজিজম ব্যাপারটা কি দেখো, এখানে ইমেজিজম হচ্ছে দেখো, ইমেজিজম এমফাসাইজ ডিরেক্টনেস, ক্ল্যারিটি অ্যান্ড দ্য ইউজ অফ প্রিসাইজ কনক্রিট ইমেজারি। মানে আমরা একটা কবিতার মাধ্যম দিয়ে কি করবো, একটা ভিভিড একটা ইমেজ, ক্লিয়ার একটা ইমেজ ক্রিয়েট করতে বলছে। ইট রিজেক্টেড দ্য সেন্টিমেন্টাল অ্যাবস্ট্রাক্ট ল্যাঙ্গুয়েজ অফ আর্লি পোয়েট্রি। হ্যাঁ, আগেরকার কবিতাগুলোতে সেন্টিমেন্টাল বা অ্যাবস্ট্রাক্ট বিষয়গুলো নিয়ে কথা বলা হতো, কিন্তু এখান থেকে যা বলতে চেয়েছেন সেটা হলো যে যা কিছু আমরা ক্রিয়েট করব বা যা কিছু লিখবো তার একটা কনক্রিট ইমেজ যেন ক্রিয়েট হয়। হ্যাঁ, ইমেজ যেন ক্রিয়েট হয়। এখানে দেখো যেটা বলতে চাইছে বিশেষ করে, দেখো ইউজ অফ এক্সাক্ট ওয়ার্ড, এমন ওয়ার্ড তুলে ধরতে হবে, দেখো সিলেক্টিং দ্য প্রিসাইজ ওয়ার্ড টু কনভে দ্য ইমেজ রাদার দ্যান ইউজিং ডেকোরেটিভ অফ ইমপ্রিসাইজ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, শুধুমাত্র কোনো যেটা ভাষাকে বড় করবে, তাদের তথ্যকে অনেক বেশি বড় করবে, কবিতাকে বড় করবে, এমনটা দরকার নেই। কবিতা ছোট ছোট হবে, কিন্তু একটা ওয়ার্ড দিয়ে একটা ইমেজ ক্রিয়েট হবে। যেমন ফার্নহিল আমরা পড়েছিলাম না, মডার্ন পয়েম, তাই না? ডিলান থমাসের ফার্নহিল পড়েছিলাম, তা সেটা কি ইমেজারি না? ব্যাপক পরিমাণে ইমেজারি ইউজ হয়েছে কিনা বলো, ইমেজারির ব্যবহার হয়েছে না ফার্নহিলে? সেই ছোটবেলাকার বিষয় বর্ণনা করা হচ্ছে, সান মুন থেকে শুরু করে আপেল বাগান থেকে শুরু করে সবকিছুর কি একটা ইমেজ তৈরি হচ্ছিল না, বলো? তো আবার বলছে কি এখানে আরেকটা বিষয় হচ্ছে এমফাসাইজ অন কনক্রিট ইমেজারি। দেখো, ক্রিয়েটিং ভিভিড সেন্সরি ইমেজেস দ্যাট ইভোক আ স্পেসিফিক এক্সপেরিয়েন্স। তাহলে এমন কিছু ইমেজ তৈরি করতে হবে যেটা আমাদের এক্সপেরিয়েন্সকে কি করবে, একটু মানে ক্রিয়েট করবে। ইভোক মানে ক্রিয়েট করা বা অ্যারাউজ করা, হ্যাঁ, এইরকম আর কি বিষয়টাকে বোঝায়। হ্যাঁ, তো এটা হলো আরেকটা বৈশিষ্ট্য, হচ্ছে দিস মুভমেন্ট এনকারেজেস পোয়েট্রি উইথ ইন্টেন্সলি ইউজড ইমেজেস। দ্য লজিক বিহাইন্ড দিস ইজ টু এক্সপ্রেস ম্যানি আইডিয়াস ইন শর্ট স্পেস। ওই যে ছোট কবিতা হবে ছোট, তাই তো, কিন্তু অল্প কথা দিয়ে অনেক বেশি আইডিয়াকে আমরা প্রকাশ করতে পারি। এলিয়ট প্র্যাকটিস দিস টেকনিক ভেরি এফেক্টিভলি, হিজ পোয়েমস আর রিপ্লিট উইথ ইমেজেস ইত্যাদি। এছাড়া দেখো বলতেছে এলিয়টস কন্ট্রিবিউশন অন ডিকশন, রাইম অ্যান্ড রিদম অফ মডার্ন পোয়েট্রি ইজ প্রফাউন্ড। যেহেতু এটা এখানে যেহেতু রেফারেন্সটা দিতে বলা হয়েছে টি.এস. ইলিয়টের, তো সেই হিসাবে যেহেতু আলোচনা করা হচ্ছে, তো তথ্যগুলো আমরা খেয়াল করব, কিন্তু এক্ষেত্রে টি.এস. ইলিয়টের অবদানটা কি সেটা আমরা একটু, তাহলে কি হচ্ছে ডিকশন, রিদম এবং রাইম, এইগুলোর ক্ষেত্রেও এলিয়ট যথেষ্ট পরিমাণে কি করেছেন, অবদান রেখেছেন। বিশেষ করে দেখো তিনি কি বলছেন, যে মেকানিক্যাল অ্যাডারেন্স টু ট্রেডিশনাল রাইম স্কিম ইজ ডিসকার্ডেড। যে আগে যে রাইম স্কিম ছিল না, যেমন সনেট, লিরিক দিয়ে টাইম রাইম স্কিম আছে, আধুনিক কবিতাতে কি আমরা তেমন কোনো রাইম স্কিম পাচ্ছিলাম, বলো তো? আধুনিক কবিতায় তেমন কোনো রাইম স্কিম পেয়েছি আমরা? হ্যাঁ, ওরকম কোনো রাইম স্কিম নিয়ে তারা মাথা খামানি যে রাইম টাইম দেওয়ার কি আছে। কবিতা হবে হচ্ছে সিরিয়াস বিষয় নিয়ে, তার রিদম রাইম আছে কি না আছে অত মাথা খারাপ করে আমার লাভ কি।
তা বলছে মেকানিক্যাল অ্যাডারেন্স টু ট্রেডিশনাল রাইম স্কিম ইজ ডিসকার্ডেড অ্যান্ড ইন্টারনাল রাইম অ্যান্ড এন্ড রাইম আর টিউন টু সেন্স অ্যান্ড মিনিং অফ ভার্স লাইন। অতএব তুমি আধুনিক কবিতাগুলো জানো গদ্য পাঠ করার মতো লাগে, হ্যাঁ একটু সুরেলা ভাবে গদ্য পাঠ করার মতো মনে হয়, কিন্তু এখানে গদ্য পাঠ মনে হলেও আসলে কি বলা হচ্ছে এখানে সেন্স ক্রিয়েট করবে, এটা হলো বড় কথা। ফর দিস রিজন ইন ইলিয়টস ফেমাস পয়েমস ভার্স লাইন ডিফার ইন লেন্থ, ওই যে কোনটা ছোট কোনটা বড় ইত্যাদি ইত্যাদি। তাহলে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট মডার্ন পোয়েট্রি ফোকাসেস অন দ্য ইফেক্টিভ সাজেশন অফ মিনিং। বিশেষ করে তারা মিনিংয়ের উপর বেশি গুরুত্ব দিয়েছে, নট অন দ্য ট্রেডিশনাল টেকনিক্স অফ কম্পোজিং পোয়েট্রি। মানে পোয়েট্রি কম্পোজ করার জন্য যে ট্রেডিশনাল টেকনিক, তার যে রাইম স্কিম ঠিক রাখতে হবে, তাই না, তার আইম্বিক পেন্টামিটার না টেট্রামিটার করতে হবে, এইগুলোর প্রতি তিনি গুরুত্ব দেয়নি। তো এরকম বলছে, সো মডার্ন পোয়েট্রি ইনক্লুড সেভারেল ট্রেন্ডস, থিমেটিক হোক আর টেকনিক্যাল হোক, অনেক ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি এই বিষয়গুলোকে মডার্ন পোয়েটরা, যেমন রোমান্টিক পোয়েটদের এক ধরনের বৈশিষ্ট্য, ভিক্টোরিয়ান পোয়েটদের এক ধরনের বৈশিষ্ট্য, এলিজাবেথান পোয়েটদের এক ধরনের বৈশিষ্ট্য, তেমনি মডার্ন এজের পোয়েটদেরও একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। তবে থিমের দিক থেকে এখানে যেটা বেশি আলোচনা করা হচ্ছে সেটা হলো ইট ফোকাসেস অন দ্য হলোনেস অফ ম্যান অ্যান্ড হিজ ফ্রাস্ট্রেশন অ্যান্ড বোরডম। আধুনিক যুগের মানুষরা কেমন বলো, আন্তরিকতার দিক থেকে হচ্ছে হলো, বুঝতে পেরেছো? তোমার সাথে যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ পর্যন্ত তোমাকে খুব মান্য করবে, যখন তোমার সাথে স্বার্থ শেষ তোমার সাথে আমার আন্তরিকতাও শেষ, ঠিক আছে? তো তাই বলছে হলোনেস অফ ম্যান, মানুষজন যেন শূন্য হৃদয়ের, হ্যাঁ, তাদের মধ্যে রয়েছে ফ্রাস্ট্রেশন সব কিছু নিয়ে, আর হতাশা, তো ওই যে হতাশা আর হচ্ছে সব কিছুর প্রতি এক ধরনের বিতৃষ্ণা। এই বিষয়গুলো কিন্তু আমরা কবিতাগুলো পড়তে গেলে পাবো। ওই যে সিলভিয়া প্ল্যাথ যেটা আগে বলছিলাম, তারপর হচ্ছে তোমার টি.এস. ইলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস, ডিলেন থমাস। ডিলেন থমাস তো মোটামুটি আধুনিক যুগের, ওই যে আমরা একটা কবিতায় পড়লাম না যে রোমান্স অ্যাড করা হয়েছে না, যে আধুনিক যুগে মোটামুটি প্রথমে রিয়েলিজম ছিল, আর একটা বসে ছিল কি রিয়েলিজম, কিন্তু রিয়েলিজমের সাথে কি যুক্ত করা হয়েছে বলো তো আধুনিক যুগে আকর্ষণীয় করার জন্য সাহিত্যকর্মকে? বলো কি কি বলা হচ্ছিল? বলতে পারবা? একটা নতুন টার্ম হয়েছিল, মনে নেই, ভুলে গেছো? গতদিন আমরা পড়লাম রোমান্টিক রিয়েলিজম। হ্যাঁ, রোমান্স। হ্যাঁ তাই তো, রোমান্টিক রিয়েলিজম, রোমান্সকে রিয়েলিজমের সাথে অ্যাড করা হয়েছে, তাই না? হ্যাঁ, কোথায় ছিল কোথায় ছিল, যাক আমরা উপরে আছে, হ্যাঁ, রিপ্রেজেন্টেটিভ পোয়েট, তার আগে মনে হয়েছিল এটা, তাই না? মডার্ন মিসলেনি, তার আগে এই যে রোমান্টিক রিয়েলিজম, এই ব্যাপারটা। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের রোমান্টিক পোয়েট্রির যে ট্রেন্ড। এখন রোমান্টিক পোয়েট্রিদের তো গেলই, তার সাথে রোমান্টিক পোয়েট যদি আমরা একটু বেশি, সরি মডার্ন পোয়েট্রি, আমি রোমান্টিক পোয়েট্রি বলতেছি ঘুরে ফিরে, তোমাদের এখানে কয়েকজন কবি সম্পর্কে একটু ধারণা নিতে পারলেই হবে। আর একটা জিনিস একটু খেয়াল করো এই জায়গাতে, যদি আমি একটু বলি, আর কত পেজ যেন পড়তে বলেছিলাম, আর একটা, আচ্ছা এখানে মডার্ন পোয়েট্রি, 502 পেজ থেকে 505। আচ্ছা এই মডার্ন এজটা পড়াতে গেলে আমি নিজে একটু মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, ঠিক আছে? তো এখানে এত রাইটার, এত এবং মানে বইগুলোতেও মানে ঝামেলাপূর্ণ সব ইয়াগুলো আছে, ঠিক আছে? তো সোর্সটা খুবই ডিফিকাল্ট, এই জন্য দেখো এখানে টি.এস. ইলিয়ট এবং ডব্লিউ.বি. ইয়েটস, এটা আছে না, দেখো 469 পেজ, একটু আগে আসো, দেখো 469 পেয়েছো সবাই? এখানে দুইজন কবির কথা বলা আছে, ডব্লিউ.বি. ইয়েটস এবং হচ্ছে টি.এস. ইলিয়ট। এই জায়গাটাও তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? দেখো মডার্ন এজের ফোকাসগুলো আমি একটু বলে দিই, একটু ধারাবাহিক, এগুলো হচ্ছে তোমরা একটু ব্রিফ কোশ্চেনের জন্য একটু পড়বা,
এখান থেকে ব্রড কোশ্চেন যতটুকু পারবা বাদ দিয়ে পড়বা, ঠিক আছে? তো যে দুই একটা দিয়ে দেবো ওগুলো পড়বা, এখানে আর অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, কারণ এই এজটা কিন্তু তোমাদের পড়ে সময় নষ্ট করার থেকে যেগুলোর ইয়া আছে কম তাহলে এবং সিম্পল বিষয় কোশ্চেনগুলো ঘুরে ফিরে আসে সেটা পড়বা। যেমন হচ্ছে কি, আমার কথা বোঝা গেল? জি স্যার। টিএস ইলিয়েট এবং ডাব্লিউবিএস এইটা একটু পড়বা। এটা হচ্ছে 469 থেকে, জাস্ট রিডিং দিবা, এখানে বেশি কিছু দরকার নেই, জাস্ট রিডিং দিবা, একটু জাস্ট ধারাবাহিক মানে বিভিন্ন যে পয়েন্টগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে একটু ধারাবাহিকতা নেওয়ার জন্য, এছাড়া কিছু না। আচ্ছা 473 ওই একই কথাগুলো বর্ণনা করা হবে এখানে। ডাব্লিউবিএস তো সম্পর্কে আমরা যা পড়লাম ওইগুলো সম্পর্কে আসবে, তার সিম্বলিজম আসবে, তার ইমেজিজম আসবে, তার ডিকশন এই কথাগুলোই এখানে বিভিন্ন কবিতার আলোকে আলোচনা করবে। এখন কবিতা তো তোমরা পড়োনি, তাহলে কবিতার আলোকে আলোচনা করতে গেলে কি করে বুঝবো বলো? বোঝা সম্ভব বলো? এবং ডাব্লিউবিএস না স্যার, প্রুভ কি বলছে ওইটা তো বুঝতে পারিনি। বুঝতে পারবেন। তারপর দেখো ওর ভিতরে আবার সিম্বলিজমটি ডাব্লিউবিএস এর একই কথা এসেছে, ওইগুলোই। তাহলে পয়েন্টদের মধ্যে এই দুইজনকে মোটামুটি খেয়াল করলে হবে, আর দরকার নেই। ডাব্লিউবিএস আর হচ্ছে টিএস ইলিয়েট, ঠিক আছে? এই দুজনের নামটা একটু খেয়াল করবা। দেখো ওইদের নিয়ে মেনলি বইয়ে আলোচনা আছে। তারপরে হচ্ছে আমরা একটু ড্রামাটা একটু দেখি আজকে। হ্যাঁ, মডার্ন ড্রামা কত থেকে? 502 থেকে নাকি? 502 থেকে 505 পেজ পর্যন্ত। এখানে তুমি জি স্যার। না এখানে, হ্যাঁ। আমরা মোটামুটি যেটুকু ফোকাস দিব এই কথা বলার পর আর মডার্ন এজ থেকে আমরা তেমন কিছু পড়বো না, আর দরকারও নাই। 502। আচ্ছা, মডার্ন ইংলিশ ড্রামা। দেখো এখানেও যেমন আমরা পয়েটের দুইদার পেলাম, এখানেও ওরকম দুই একজনের নাম পাবো। তারপর নভেল থেকে আরো দুই একজনের নাম দিব। আমরা তো নভেলের নাম তো বেশ কয়েকজন, এইচ.জি. ওয়েলস, গার্লস অর্থী নাকি কনরাড, কিছু জনের নাম তো আমরা দেখে আসলাম। এখানে কিছু শর্ট নোট থাকবে, যেমন শর্ট নোটের এখানে 3-4টা আছে, তোমাদের বই আছে না, একটু দাগিয়ে নাও এই জায়গাটা, শর্ট নোটের ব্যাপারটাই। দেখো শর্ট নোটের হচ্ছে কত থেকে শুরু, এই যে 534, তাই না? এখানে ওয়েস্টল্যান্ড একটু আমি একটু বলে দিই, এখানে শর্ট নোটগুলো একটু খেয়াল করো। শর্ট নোট মডার্ন এজের, ঠিক আছে তো? বইয়ে হচ্ছে কি দ্য ওয়েস্টল্যান্ড 2 নম্বর। আমি শুধু নাম্বারটা বলে যাব না লিখে দিব বলো? আর বলেন, নাম্বার বললে হবে। আচ্ছা তাহলে বলি এভাবে দিন। স্যার শুধু নাম্বারটা লিখেন আর মুখ দিয়ে নামটা বললেন। আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি। দেখো দ্য ওয়েস্টল্যান্ড, তারপরে হচ্ছে সরি 3 নম্বর ওয়েস্টল্যান্ড টিএস ইলিয়টের, এইটা একটু দেখবা। তারপরে হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস 11 নম্বর, যেটা আমি আগে আলোচনা করেছি, স্ট্রিম অফ কনসাসনেস। তবে এখানকার এই বইয়ে এগুলোতে আলোচনাটা খুব একটা না, আকর্ষণীয় না, ঠিক আছে তো? আমি তো দিব এগুলোর শর্ট নোট বা শর্ট কোশ্চেন আনসারে, তাও এখান থেকে একটু পড়ে নিবা। মানে থিওরিটা বিশেষ করে খেয়াল করবা, স্ট্রিম অফ কনসাসনেস থিওরিটা খেয়াল করবা। নভেল হোক আর না হোক, কিন্তু থিওরিটা কিন্তু এখানে জরুরি। ব্রিফ কোশ্চেন হিসেবে আসতে পারে, শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, আর মডার্ন এজের তো আছেই। তারপর হচ্ছে 12 নম্বর হচ্ছে সিম্বলিজম। সিম্বলিজম, ড্রামা অফ আইডিয়াজ, এটা নিয়ে তো আমরা কথা বলেছি তাই না? ড্রামা অফ আইডিয়া বলতে কি বোঝায় কিছুটা কথা বলেছিলাম। ড্রামা অফ আইডিয়াজ এর সাথে কার নাম জড়িত বলো তো? কোন রাইটারের?
জর্জ বার্নার্ড শ হ্যাঁ, আর হচ্ছে ড্রামা। স্যামুয়েল তারপরে হচ্ছে ইমেজিজম, কোথায় গেল? এখানে কিছু ইজম আছে, ইজম গুলো খুবই জরুরি। আচ্ছা, এখানে হচ্ছে একটা আছে বিষয় হচ্ছে অ্যাবসার্ড ড্রামা, এটা আমাদের একটু আলোচনা করতে হবে। রিয়েলিজম অ্যাবসার্ড ড্রামা, রিয়েলিজম ন্যাশনালিজম অ্যাবসার্ড ড্রামা এখানে কেন কমা দিলাম? 30 অ্যাবসার্ড ড্রামা, অ্যাবসার্ড ড্রামা পোস্ট, এবার হচ্ছে স্ট্রাকচারালিজম। আর একটা জিনিস আমি পাচ্ছি না, তো আমি দিয়ে দিলাম, সেটা হলো ইমেজিজম। ঠিক আছে, তো এই কয়টা জিনিস এখান থেকে তোমরা একটু ভালো করে পড়ে নিবা। এখানে কি বলা হচ্ছে সেগুলো একটু, এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। স্ট্রিম অফ কনসাসনেস, ওয়েস্টল্যান্ড তো একটা কবিতা টি.এস. ইলিয়টের, এখানে কি কি আলোচনা করা হয়েছে সে সম্পর্কে এখানে আছে। সিম্বলিজম নিয়ে কথা বলা হয়েছে। ড্রামা অফ আইডিয়াস নিয়ে তো জানো, যেখানে প্রবলেম ড্রামা, তাই না, বা হচ্ছে ড্রামা অফ আইডিয়াস, যেখানে বিভিন্ন আইডিয়া নিয়ে আলোচনা করা হয়। অ্যাবসার্ড ড্রামা বিষয়টা আলোচনা করা হয়নি, আমরা ওটা নিয়ে আলোচনা করব। তাহলে আমি একটু ড্রামাটা আগে আসি। রিড অ্যাবাউট দ্য মডার্ন ড্রামা, সেটা তো উপরেই থাকার কথা ছিল। তাহলে 502 পেজে আমরা একটু আগে পড়ি, যেহেতু আস্তে আস্তে মনে পড়ে গেল, এটা দিয়ে দিলাম। এই জায়গাটা একটু খেয়াল করবো। ও এখানে কি বলছে দেখো, দ্য ড্রামা ইন ইংল্যান্ড in a state of serious decline from the end of Goldsmith and Sheridan till 1865, মানে এই পর্যন্ত ড্রামার একটা ডিক্লাইন ঘটেছিল। পরবর্তীতে আমরা এর উত্থান দেখি। দেখো এখানে যদি আমরা একটু খেয়াল করি, বলছে দেখো, ইট ওয়াজ ফ্রম দ্য কন্টিনেন্ট দ্যাট ইংল্যান্ড গট দ্য ফায়ার রিকোয়ার্ড ফর দ্য রিভাইভাল অফ আ ড্রামা। তার থেকে কি হচ্ছে, ইবসেন, a Norwegian writer, brought about the Renaissance in the modern drama। তাহলে সেই রেনেসাস সেন্সটা যেটা আমরা এলিজাবেথেন এজে পেয়েছিলাম, এরকম একটা পুনরুত্থান নিয়ে আসলেন এই ড্রামাতে। বিশেষ করে তার এই রাইটিংটা খেয়াল করবা, দ্য ডলস হাউস। হ্যাঁ, নাম কি বলতো এনার? রাইটারের নাম কি? ইবসেন। ইবসেন, তাই তো? তার ড্রামার নাম হচ্ছে দ্য ডলস হাউস। আরও আছে দু একটা, পিয়ার গ্যান্ট, পিলার্স অফ সোসাইটি, দ্য ওয়াইল্ড ডাক, অ্যান এনিমি অফ দ্য পিপল, গোস্ট, অ্যান্ড মেনি আদার রিয়েলিস্টিক সোশ্যাল প্লেজ। রিয়েলিস্টিক। Ibsen completely revolutionized the modern drama insofar as its subject matter, treatment, or technique were concerned. He created, as a matter of fact, the modern theatre initiated his triumphal march। তার মানে আমরা তার নামটা পেলাম, তার মাধ্যম দিয়েই ড্রামা একটা ট্রায়াম্ফান্ট মার্চ, মানে কি বিশাল একটা বিজয়ী, হ্যাঁ, মানে কি বলবো, উত্থান যেন শুরু হলো। এর পরবর্তীতে দ্য ইনফ্লুয়েন্স অফ ইবসেন ওয়াজ সিগনিফিকেন্ট ইন ইংলিশ ড্রামাটিক রিভাইভাল অফ লেটার হাফ অফ দ্য 19th century। তো আমরা যদি একটু আগিয়ে যাই, পরবর্তী দেখো যে রবার্টসন ওয়াজ ফলোড বাই হেনরি আর্থার জোন্স অ্যান্ড স্যার আর্থার। এগুলো নামগুলো আমরা একটু খেয়াল রাখবো, যাতে ড্রামা নিয়ে কোনো শর্ট নোট বা আসলে বলতে পারি। বোথ জোন্স অ্যান্ড পিনেরো রিয়েলাইজ ফেয়ারলি ওয়েল দ্য আর্ট অফ ড্রামা অ্যান্ড দে আর থটফুল অ্যান্ড কনসেনসাস ড্রামাটিস্ট উইথ আর্টিস্টিক এইমস। মানে তারা তাদের ড্রামাটিক যে আর্টিস্ট্রি, সেটার পাশাপাশি তারা ড্রামার ভিতরে থটফুলনেস এবং হচ্ছে কনসেন্স, এই বিষয়গুলোকে তারা দিতে পেরেছিল। কনসেন্স মানে কি? কনসেন্স মানে কি বলি আমরা? বিবেকবোধ, নাকি? হ্যাঁ, এগুলো দিতে পেরেছিল মডার্ন ড্রামাতে, সেটা দেখানো হয়েছে। আমরা যদি একটু দেখি, সবচেয়ে বড় ধরনের প্রভাব, এটা তো শুরু হলো আমাদের কার দ্বারা? ইবসেনের দ্বারা। Under the influence of Ibsen, the drama in England began to change, improve, and to treat more intimately and elaborately the serious problems of actual life.
তারা সিরিয়াস প্রবলেম অফ অ্যাকচুয়াল লাইফ সেগুলো নিয়ে তারা ইলাবোরেটলি ট্রিট করতে শুরু করলো। যে ড্রামাগুলো আছে তোমরা ফোর্থ ইয়ারে পড়বা, সেগুলো দেখলে বুঝতে পারবা যে কি বিষয় নিয়ে আসলে আলোচনা করা হয়েছে। যেমন আমাদের অ্যাকচুয়াল লাইফের প্রবলেম কি, এখন দু একটা বলো দেখি, যে মডার্ন এজের মানুষের জীবনের সমস্যা কি কি, সিরিয়াস কিছু সমস্যার কথা বলো তো, দু একটা সিরিয়াস কথা বলো শুনি, যে এগুলো স্যার সমস্যা, বলতে পারবা? বলা যাবে দু একটা সমস্যার কথা? স্যার নাম্বার 1 তো ডিপ্রেশন। হ্যাঁ, এটা তো আছে, এটা তো আউটকাম। ডিপ্রেশন হচ্ছে একটা আউটকাম, তাই না? ডিপ্রেশন হচ্ছে একটা স্যার outcome। বেকারত্ব। বেকারত্বর ব্যাপারটাকে আমি একটু অন্যভাবে দেখি, ঠিক আছে? তো আমি মনে করি কি জানো, বেকারত্ব একজন মানুষের বিবেক বোধটা সঠিকভাবে তৈরি না হওয়ার জন্য সে বেকার। আধুনিক যুগে কেউ বেকার থাকে বলো? এই সময়ে কেউ বেকার থাকে? তুমি একটু বলো তো। একটু আমরা যদি পড়াশোনা না করে, ঠিক আছে তো, আমরা যদি পড়াশোনা না করতাম তাহলে আমরা কোনো না কোনো কাজের সাথে যুক্ত হতে পারতাম। ব্যাপারটা এরকম। বলা হচ্ছে যে শিক্ষিত বেকারের পরিমাণ সবচেয়ে বেশি, কিন্তু অশিক্ষিত বেকারের পরিমাণ খুব কম, তাই না? তাহলে শিক্ষিত বেকার কেন বলা হচ্ছে? তাদের সমস্যা কি? শিক্ষিত মানুষদেরকে হাত পা নাই, তাদের কি মাথা নাই, তাদের কি গায়ে শক্তি নাই? তাহলে বেকার কেন বলো? বেকার কেন, কি কারণে? ওই যে স্যার যে তারা বিএ পাস করে কারণে ওই অন্য যে কিছু কর্ম, মানে এইরকম একটা ধান্দা। তাহলে কি পড়াশোনা ঠিক মতো করছো তো? সার্টিফিকেট অর্জন বলো, আমার নিজেই দেখা, আমাদের যে মনে করো, আমরা তো দেখতেছি আমাদের ছেলে মেয়েদের কোয়ালিটিটা কি হচ্ছে। এবং আসলে কোয়ালিটি যাই থাকুক, মনে করো আমার কোয়ালিটির কথা বাদ দাও, মনে করো আমার 200 জন শিক্ষিত লোক বার হচ্ছে, 200 জন শিক্ষিত, আমি ধরলাম এরা কোয়ালিটিফুল, একদম সেরকম কোয়ালিটি এদের, তাই তো? কিন্তু আমার চাকরির ক্ষেত্রে হচ্ছে 120 জনের। তাহলে কি আমি 200 জনকে চাকরি দিতে পারবো? এটা কি সম্ভব? না না স্যার। স্যার। এখন বাকি না, স্যার। 80 জন চাকরি না পেয়ে যদি তামাদি করে বেড়ায়, তাহলে এখন কি করে তাদের বেকারত্ব তুমি দূর করবা? তাহলে যদি একটা জিনিস খেয়াল করবা, যদি পড়াশোনা যদি চাকরি রিলেটেড শুধু ভাবনা হয়, তাহলে কিন্তু বিপদ। তুমি কোয়ালিটি তৈরি করো, তোমার অবস্থান তুমি নিজে তৈরি করে নিতে পারবা। আধুনিক যুগেও যদি বেকার থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের পড়াশোনায় আসলে কাজ হয়নি খুব একটা, আমাদের মেন্টালিটিটাকে ডেভেলপ করতে পারিনি। এই জন্যই আমাদের বেকারত্বটা, শিক্ষিতদের বেকারত্ব বেশি। এবং তোমরাই বলো, তোমরা তোমাদের ক্লাসের কথাই বলো, তো তোমাদের ক্লাস দিয়ে আমি বিবেচনা করি, তোমাদের ক্লাসে কত পার্সেন্ট ছেলে মেয়ে আসলে কোয়ালিটি তৈরি করার জন্য পড়াশোনা করছে আমাকে বলো। বলো স্যার 1%। তাহলে 1000 জনে 10 জন কোয়ালিটি তৈরি করতেছে, এবং এই 10 জন চাকরি পাবে, কোনো সমস্যা নেই। এই 10 জন 100% চাকরি পাবে, কোনো না কোনো চাকরি তারা করবেই করবে। এবং আমি বলতে পারি 1000 জনের মধ্যে কমপক্ষে 200 জন চাকরি কোনো না কোনো পাবে। বাকি যে 800 জন আছে, তারা কোয়ালিটি তো তৈরিই করেনি, পড়াশোনাটাও ঠিক মতো করেনি, মিনিমাম পড়াশোনাটাও করেনি, অথচ এরা হচ্ছে বেকার হয়ে বসে। তারা বসে আছে যে আমাকে কেউ এসে অ্যাঞ্জেলের মতো আসবে, এসে আমাকে একটা চাকরি দিয়ে দিবে, তাই তো? আমি ঘরে বসে আছি, আমার কোয়ালিটি নেই সেটা আমিও জানি, তবুও আমি অপেক্ষা করছি যে কোনো একজন অ্যাঞ্জেল আসবে, আমার জন্য একটা চিঠি নিয়ে আসবে, যে চলো তোমাকে এই চাকরিটা দিয়ে দিই। এরকম অবস্থায় এই 1000 জনের ভিতরে 800 জনের অবস্থা। তাহলে 200 জন চাকরি তো পাচ্ছে প্রতি বছরে, চাকরি কি পাচ্ছে না? কেউ না কেউ তো চাকরি পাচ্ছে, তুমি পাচ্ছ না, সেটা তোমার ব্যর্থতা। যদি এমন হতো যে, মনে করো আমি বিসিএস বললাম যে বিসিএস 2500 জনের কি করা হয়েছে, মানে পদ খালি আছে বলে আপনি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, অ্যাপ্লাই করেছে মনে করো 5 লাখ, তাহলে যত কোয়ালিটি ফুল হোক, আমি ধরলাম 5 লাখের ভিতর আমার 50,000 সারা বাংলাদেশে কোয়ালিটি ফুল স্টুডেন্ট আছে কিনা বলো? আছে তো নাকি? 5 লাখের ভিতরে 50,000 কোয়ালিটি স্টুডেন্ট আছে, তাহলে আমি চাকরিটা পাবে কয়জন এই বিসিএস এ বলো? কতজন পাবে? 2000। এই যে আমি আমার পদই তো 2500, 2500 থেকে মাঝে মাঝে পদ প্লাস মাইনাস হয়ে ধরলাম 3000 জন চাকরি পাবে। তাহলে 5 লাখের মধ্যে যদি 3000 জন পায়, তাহলে কতজন থাকলো বেকার বলো?
4,97,000। এমনকি এমনও হয়, তাহলে 3,000 জন যদি চাকরি না পাইতো তাহলে তুমি আন্দোলন করতে যে সিট ফাঁকা রেখে কেন আমাদেরকে চাকরি দেওয়া হলো না। 2500 অ্যাপ্লিকেশন মানে পদ ফাঁকা, 3,000-কে অলরেডি নিয়োগ করা হয়ে গেছে, তারপরও আমরা আন্দোলন করছি আমাদেরকে এখন চাকরি দিতে হবে। হ্যাঁ, চাকরি তো প্রতিনিয়ত পাচ্ছে, কেউ না কেউ তো পাচ্ছে, কেউ না কেউ তো পাচ্ছে, এমন না যে কাউকেই চাকরি দেওয়া হচ্ছে না। তাহলে একটা বিষয় ছিল। হ্যাঁ, এখানে একটা বিষয় ছিল, বৈষম্য ঘটছিল, আন্দোলন হয়েছে, বৈষম্য রোধ করা গেছে। এখন জানি না সেই বৈষম্যটা কতটুকু রোধ হয়েছে বা কতটুকু সামনে হবে, সেটা আলাদা বিষয়। তাহলে এই যে তুমি যে পড়াশোনা করলা, তাই তো, তাহলে পড়াশোনা করে যদি তুমি বেকার থাকো তাহলে বুঝতে হবে তোমার পড়াশোনাটাই হয়নি। কারণ পড়াশোনার সাথে চাকরির সম্পর্কটা খুবই কম, পড়াশোনার সাথে নিজেকে আলোকিত করার সম্পর্কটা বেশি। আলোকিত করা মানে হচ্ছে সঠিক বোধ বুদ্ধি তৈরি করার সম্পর্কটা বেশি। আর এই সঠিক বোধ বুদ্ধিটাই তো আমাদের ছেলে মেয়ে তৈরি হচ্ছে না। আমি তোমাদের মেসেঞ্জারে, ঠিক আছে তো, আমি তোমাদের মেসেঞ্জারে একটা কোশ্চেনের ইয়ে দিলাম, এখানে স্টুডেন্ট থাকতে পারো অনেকেই। আমি খুব মানে কি বলবো, আশ্চর্য হয়েছি যে আমাদের কিছু ছেলে মেয়ের একটা প্রশ্নের উত্তর, আমাদের এই জায়গাটা একটু খেয়াল করো। আমি খুব মানে এই জিনিসটাই যে আমি তোমাদেরকে দেখাবো বা বলবো। হুম, দেখো ছবিগুলো পেয়েছো কিনা তোমরা? যারা যারা পেয়েছো একটু পড়বা, এর ভিতরে অনেক ছেলে মেয়ে তোমরা থাকতেও পারো। হুম, এইগুলো দেখে তোমাদের ইস, দেখো, এই জায়গায় আমি তোমাদেরকে একটু দেখাই। ধুয়ে আসি, ধুয়ে আসি, গেছে ধুয়ে আসি। নাকি নেটের সমস্যা? না সেন্ডিং স্যার হচ্ছে, আসেনি। এখন আসেনি, এখন গেছে মনে হয়। দেখো আমি একটু এক এক করে ছবিগুলো চেঞ্জ করি। ছোট বাচ্চার মতো কিভাবে ভাঙ্গিয়াটা হয়ে গেছে জাঙ্গিয়া। কথা বুঝতে পেরেছো? ভাঙ্গিয়াটা হয়ে গেছে। দেখো ইডিপাস মিন্স কি বলো? ইডিপাস মিন্স সোলেন ফুড, তাই তো? ঠিক আছে, এটা তো সঠিক উত্তর নাকি? এইবার সোলেনের বানানটা স্যার চেঞ্জ হয়ে গেছে, সোলেন বানানটা চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করে, এস ও ডাবল এল হয়ে গেছে। এস ডাব্লিউ ও থেকে কিন্তু ডাবল এল, মানে একজন অলরেডি চেঞ্জ করে ফেলেছে, চেঞ্জ হচ্ছে কিন্তু আস্তে আস্তে। এবার খেয়াল করো, এরপর এ বেচারা ডাবল ও দিয়ে ফেলছে, ঠিক আছে তো, কি লিখতে গিয়ে মানে এরপর খেয়াল করো, ও ডাবল ও দাদর হচ্ছে আর একটু বাড়িয়ে সে ফুডটাকে, এই ফুল কি ফুডটাকে ফুড বানায় ফেলছে, ঠিক আছে তো, ফুড বানায় ফেলছে। এবার হচ্ছে কি, দেখো কি লিখছে, ঠিক আছে। তারপরে শোল অফ ফক্স। এবার হয়ে গেছে কি, ওই সোলেন ফুড যখন দেখছে আর একজন আইডিয়া করতেছে ফুড সোলেন হচ্ছে ফুড। তাহলে নিশ্চয়ই সয়েল টয়েল কিছু একটা হবে, দিয়ে সোলেনটাকে সয়েল হয়ে গেছে, দিয়ে সয়েল অ্যান্ড ফুড হয়ে গেল। বুঝতে পেরেছো বিবর্তন? দেখলা কি? স্যার একজন আরেকজন দেখছে। হুম, বিবর্তনটা দেখতে পেয়েছো তোমরা? তোমরা যে আমাদের পড়াশোনার জি স্যার। মানে স্যার কারণের বিবর্তন স্যার। একজন তো সঠিক উত্তর লিখেছিল এই জায়গাটা সোলেন বানালে, তারপরে বিবর্তন হতে হতে এই জায়গায় যখন চেঞ্জ হয়ে গেছে তখন এই এস ও ডাবল এলটা ছোট্ট হাতের একটা আই মনে করেছে, দিয়ে হয়েছে সয়েল। এটাকে হয়তো কোন রকম ভাবে হচ্ছে অ্যান্ট কিছু একটা হবে নাকি? হ্যাঁ, অ্যান্ট কিছু একটা হবে, সেটা ভেবে ওইখানে। স্যার এটা ওখানে ডাব্লিউ, হ্যাঁ বলো। আগের এ পিকে ওখানে ডাব্লিউ আছে, হ্যাঁ ওই তো মানে এস ও ডাবল এল। আইডিয়া করতে করতে এই পর্যন্ত এসে পৌঁছাইছে। স্যার পরীক্ষা কেন্দ্রে তো কিছু কিছু ছেলে মেয়ে আগে বানানটা জিজ্ঞেস করে নেয়, বলে তুই শব্দের ওয়ার্ডটা পড়ে বলবি, আগে বানান বল, বানান কি সেটা দেখা, দেন লিখবো। আমি বললামই তো যে আশ্চর্যজনক ঘটনা এগুলো, এগুলো আশ্চর্যজনক ঘটনা। হ্যাঁ, আমরা তো দেখতেছি, আমরা তো খাতা দেখি, এর আগে তো তোমাদের সেই ফার্স্ট ইয়ারের খাতা দেখিয়েছিলাম, একটা সেকেন্ড ইয়ারের খাতা দেখাচ্ছিল মনে আমার জানা নেই। তো এই জন্য বললাম যে বেকারত্বের কথা বলতেছো, বেকারত্ব তো আমরা মনে করছি শুধু আমি কলেজে ভর্তি হয়েছে মানে সরকারের একটা দায়বদ্ধতা চলে এসেছে, সে আমাকে একটা চাকরি দিবে, ঠিক আছে। তো চাকরি
তুমি পেয়ে যাবা, এইভাবে পড়াশোনা করো, তুমি পাবা একটা, হ্যাঁ তুমি পাবা একটা চাকরি, কিন্তু সেই কোয়ালিটি তোমাকে তৈরি করতে হবে। হ্যাঁ, তাহলে বলো তো আধুনিক যুগের সবচেয়ে বড় সমস্যা যেটা, বেকারত্ব না, কিচ্ছু না, ঠিক আছে তো, বড় সমস্যা যেটা হলো সেটা হলো মানুষের ডিজিলিশনমেন্ট। ডিজিলিশনমেন্ট বুঝো তো, এটা মানে কি জানো? বলো তো, যখন তুমি ফার্স্ট ইয়ারে অনার্সে ভর্তি হইলা তখন তোমার ভিতরে আগ্রহ কি ছিল বলো তো? তোমার ভিতরে একটা জোশ ছিল না? হুম, স্যার হতাশা। হতাশা ছিল। ভর্তি হয়ে হতাশা? তাহলে তুমি ভর্তি হতে গেলে কেন? ভর্তি হয়ে হতাশা? না স্যার ওই যে স্যার এটার মানি। হ্যাঁ ভর্তি হয় আমি পড়াশোনা করাই পাই হ্যাঁ, না, ভর্তি এই হয়ে আমি হতাশা যখন ভর্তি, আমি ডিপ্রেশন যখন শেষ চান্স পেলাম, একটা ভাব ছিল আমার মধ্যে একটা ভাব কাজ করছিল না যে কিছু একটা আমি পেয়েছি। তারপরে আস্তে 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 জি স্যার। ডিজিটাল জি হয়ে গেল, স্যার। আরে আমার দ্বারা হবে না। হ্যাঁ, প্রত্যেক বছরে তেমন এই যে ফার্স্ট ইয়ারের সামনে পরীক্ষা, অনেক ছেলে মেয়ে এখনই বলছে স্যার যদি এবার আমি ফার্স্ট ইয়ারে পরীক্ষাটা না দিই কোনো সমস্যা হবে? ওই যে প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাইতে শুরু করে দিতেছি, ঠিক আছে তো? তোমরা পাচ্ছ না, আমরা ঠিকই পাইতে শুরু করে দিয়েছি যে কিছু ছেলে মেয়ে এতদিন এদিক ওদিক করে খুব সময় নষ্ট করেছে, এখন এসে কি করবে বুঝে উঠতে পারছে না। এই জন্য তারা কি চাচ্ছে, কিভাবে এখন কি করা যায় বলো? পরীক্ষাটা না দিয়ে যদি পরের বার ভালো স্যার করা পিছু যায়। পা করা যায়। হ্যাঁ, তাহলে প্রথম দিকে তো খুব আগ্রহ ছিল, ইংলিশে চান্স পেয়েছি সেরকম একটা ভাব কাজ করছে, হ্যাঁ, কিন্তু যখন তুমি পড়াশোনা করলে না ঠিক মতো প্রথম 2-3 মাস, তারপর থেকে যে তুমি ডিজিলিশন হওয়া শুরু করছো, ডিসঅ্যাপয়েন্ট হওয়া শুরু করছো, সেই ডিসঅ্যাপয়েন্টমেন্ট তোমাকে একদম শেষ করে, তুমি আর কুলিয়ে উঠতে পারছো না, উঠে যাচ্ছ না, যত দুর্বল স্টুডেন্টই হোক, ঠিক আছে তো? যদি কেউ তার ফোকাস পয়েন্টটা ঠিক রেখে পড়াশোনা করে তাহলে আমার মনে হয় সে কোনো না কোনোভাবে আগিয়ে যাবে। তারপরে দেখো, a feeling of disappointment resulting from the discovery that, খেয়াল করো, resulting from the discovery that something is not as good as one believed it to be। খেয়াল করেছো? দেখো যে something is not as good as one believed it to be, তাহলে প্রথমে যে ইংলিশে পড়া মানে সেই রকম খুব ভালো মতো, তারপরে আস্তে আস্তে দিন যাচ্ছে আর আবিষ্কার করা শুরু করছে ইংরেজি আমার জন্য না, যেমনটা ভেবেছিলাম তেমনটা হচ্ছে না, ডিজিলিশন হয়ে যাচ্ছে। এইবার কি হচ্ছে, তুমি ঠিকই পড়াশোনা করছো, এসএসসি বা এসএসসি পাস করেছো, এখন তুমি চাকরি পাচ্ছ না, কারণ তুমি বাবার সাথে মাঠেও কাজ করতে পারছো না, বাবার দোকানেও কাজ করতে পারছো না। আরেকটা বড় জিনিস হলো আমাদের শারীরিক পরিশ্রম করার বিমুখতা সবচেয়ে বেশি জরুরি এই জায়গায়। শারীরিক পরিশ্রম করতে আমরা বিমুখ, এই জন্য আরামদায়ক কোনো চাকরি চাই, আরামদায়ক কোনো চাকরি চাই, ঠিক আছে তো? এই জায়গাটা আমাদের জন্য আরেকটা বড় ক্ষতিকর, ঠিক আছে তো? এই যে ডিজিলিশন, এটা হচ্ছে আধুনিক যুগের সবচেয়ে বড় ব্যাপার। এমনকি ফ্যামিলি লাইফেও ডিভোর্স হওয়ার প্রধান কারণ কি বলো? ডিভোর্স হওয়ার প্রধান কারণ কি? প্রেম করলাম 10 বছর, তাই তো? 10 বছর প্রেম করা হলো, তারপরে এই যে ওয়েস্টল্যান্ড কবিতাতে এই বিষয়গুলো পাবা কিন্তু। এরপর মোটামুটি ধরো 10 বছর প্রেম করা হয়েছে, খুব আকর্ষণ, কিন্তু বিয়ের 1 মাস পরেই ডিভোর্স। কারণটা কি? কারণ বিয়ের আগে তাকে যেভাবে আমি দেখেছিলাম, একটা মেয়ে বা একটা ছেলে, তাকে তো আমি বাড়িতে কোনোদিন দেখিনি, সবসময় দেখছি পার্কে আর নাই রেস্টুরেন্টে, ঠিক আছে না? তার আচরণটা আমি সবসময় ধরা পড়িনি, আমি ভাবতাম মেয়েটা খুব ভালো হবে, তাই তো? কারণ এতদিন তো সেভাবে দেখে এসেছি, কিন্তু সে আসলে বাইরে থেকে যখন বার হয় তখন সে সুন্দর করে সেজে গুজে বার হয়, আচরণ বাড়িতে যা করে নিশ্চয়ই বাইরে তেমন আচরণ করে না। একই রকম ভাবে ছেলেটা হয়তো বাবার পকেট থেকে টাকা মারে, অথবা অন্য কোনো কারণে কিভাবে দেখাচ্ছে, হয়তো তার রাগ আছে বা তার ইয়ে আছে, সে অন্য ধরনের দায়িত্বহীন একটা ছেলে, কিন্তু প্রেম করার সময় এটাকে সে ঠিকই মেনটেন করেছে। কিন্তু বিয়ে হওয়ার পর তো আর লুকোচুরির কোনো জায়গা নেই, আছে বলো? বিয়ে হওয়ার পর কি লুকোচুরির ব্যাপার আছে কোনো? হুম, না স্যার। যখন বিয়ে হওয়ার পর একসাথে থাকা শুরু করলো তখন ডিসকভারি হলো যে আমি যেমনটা ভালো ভেবেছিলাম এ আসলে তেমনটা ভালো না। তাহলে তুমি কেন লুকিয়েছিলা? তুমি তো জানোই যে বিয়ে করার পর আমাদের একসাথে থাকতেই হবে, তাহলে তুমি তাকে লুকিয়ে চুরিয়ে ফাঁদে ফেললা কেন? আগের যুগে যেহেতু ডিভোর্সটা একটা সামাজিক কালেমা হিসাবে মেনে নেওয়া হতো, এই জন্য মেয়েরা এটা ডিসকভার করার পরেও থেকে যেত, মারধর খেয়েও থেকে যেত। কিন্তু এখন যেহেতু নারীরা একটা স্বাধীনতা পেয়েছে এবং নারীদের পক্ষে কিছু আইন আছে, সেই ক্ষেত্রে আইনের কারণে বা শক্তি হওয়ার কারণে মেয়েরা মেনে নিতে চাচ্ছে না যে আমার সাথে যেটা চালাকি হয়েছে সেটা মানবো না। এটা হচ্ছে কি ডিজিলিশমেন্ট হয়ে যাচ্ছে। বর্তমান ওয়াইফ বা হাজবেন্ডের সাথে সে আরেকটা ছেলের সাথে বা মেয়ের সাথে প্রেম করা শুরু করছে, সে মনে করতেছে মনে এর থেকে ও ভালো হবে, এর থেকে ও হয়তো কেয়ারিং হবে। এইটা হওয়ার পর দেখাচ্ছে যে আগেরটা তো শেষ হয়ে গেল।
ঠিক আছে, এরকম ভাবে কি হচ্ছে, আমরা প্রত্যেকবারই একটা জিনিস আবিষ্কার করে ফেলতেছি। একটা চাকরি পাচ্ছি যখন খুব ভালো লাগছে, আমি যখন চাকরিটা পেলাম একদম মনে হচ্ছে আমি কি যেন একটা পেয়ে গেছি। চাকরিতে জয়েন করার 1-1.5 বছর পরে আমি বুঝতে পারলাম যে আমি এখন তো টিউশনই করাই। কথা বুঝতে পেরেছো? কি করাই আমি বলো তো? আমি চাকরি করি না, আমি করি কি বলো? টিউশনি। টিউশনই করি। কারণ আমার চাকরিতে যেটা হওয়ার কথা, সেখানে স্টুডেন্টরা ক্লাসে আসবে, ক্লাস করাবো, তাদের জন্য খাটবো, তাদের জন্য নোট তৈরি করব, তাদের জন্য ইয়া করব। কিন্তু খুব হতাশ হয়েছি যে প্রথম দিকে যখন 1 মাসের মধ্যে আমি ডিজিটেশন হয়ে গেছি, যে আমি শিক্ষকতা পেশাটাকে যেভাবে একটা রোমান্টিসাইজড আইডিয়াল হিসাবে ভেবেছিলাম। বিশেষ করে আমার এই আইডিয়ালটা হওয়ার পিছনে কারণ হচ্ছে কিছু বিদেশি মানুষের সাথে আমার যোগাযোগ, ঠিক আছে তো, তাদের সাথে ঘুরতাম এবং তারা টিচিং পেশাটাকে আইডিয়াল একটা পেশা বলে মনে করে, যে তারা অধিকাংশই শিক্ষক হতে চায়, বিশ্ববিদ্যালয়ের বা কলেজে শিক্ষক হতে চায়। যদিও সবাই শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করে না বিদেশে, আর আমাদের দেশে শিক্ষক হওয়ার যোগ্য সবাই, ঠিক আছে তো, সবাই শিক্ষক মানে হতে পারে আর কি। ব্যাপারটা এরকম, যার কোনো কাজ নেই সেও একটা ঘুষ টুস দিয়ে একটা শিক্ষক হয়ে যাবে। বুঝতে পেরেছো? মানে কোয়ালিটি নেই, তারাই শিক্ষকের পদে আসে। হ্যাঁ, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো ওই যে বললাম আইডিয়াল নিয়ে যুক্ত হয়েছিলাম, পরে দেখলাম বাবা শুধু খাওয়া দাওয়া, চা খাওয়া, অফিসে বসে থাকা, আর 2-4টা স্টুডেন্ট আসলে ক্লাস করা, এক সপ্তাহে আসলো তো পরের সপ্তাহে নাই, প্রিপারেশন নিয়ে যাই, পরের সপ্তাহে আসলো না, পরের সপ্তাহে আরেকবার আসলো, আর এরকম করতে করতে একটা মানে গা ভারী হয়ে গেছে। হ্যাঁ, এখন আর স্টুডেন্ট দেখলে ভালো লাগে না। ব্যাপারটা এরকম মনে হচ্ছে জানো, আমি এখন সে টিউশনই করাচ্ছি, সারা বছর যে টিউশনই করাতাম ওই টিউশনই করাচ্ছি। আমার যেন চাকরিতে আমার যে একটা আবেগ কাজ করছিল সেটা যেন শেষ হয়ে গেছে। আর সরকারের দিক থেকে প্রমোশন নাই, কিছু নাই, চাকরির কোনো আমেজই নাই। ঠিক আছে তো, আমার 34তম বিসিএস হচ্ছে, অন্যান্য বিসিএস এর 37 পর্যন্ত প্রমোশন পেয়ে সবাই উপরে উঠে গেল, আর আমাদের এখনো সেই 32-33 ক্যাডার মানে ইয়ারে এখনো প্রমোশন হয়নি। আমার ডিসিশন হয়ে গেছে, আমি অলরেডি, আমি কোনো প্যাশন পাই না, আমি কোনো আবেগ পাই না এই পেশাতে। কথা বুঝতে পেরেছো? এবং তোমাদের ক্ষেত্রেও খেয়াল করো, তোমরা যখন প্রথম থেকে যুক্ত হয়ে তোমাদের কত সিস্টেম আমি করেছি কিনা বলো? পরিশ্রম কিন্তু আমি কম করি নাই, করি কিনা বলো? হ্যাঁ, জি স্যার করেন। এ গ্রুপ করা, সে গ্রুপ করা, এই করা, সেই করা, গ্রামার করা, রেটিং করা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রত্যেকবারই আমি কি হচ্ছি? ডিজিলিউশন হচ্ছে। তোমরা হয়তো বা হচ্ছ যে তোমরা যা মনে করেছিলা তাই হয়তো আমি দিতে পারছি না, আবার আমিও তোমাদেরকে যেভাবে মনে করেছিলাম যে আমি এই জিনিস দেওয়ার চেষ্টা করবো, তোমরা এগুলো গ্রহণ করলে তোমাদের অনেক ভালো হবে, তোমরা নিচ্ছ না। অতএব দুই দিক থেকে আমরা ডিজিলিউশন দিয়ে আমরা একটা জায়গায় আসতে পারছি না। তাহলে কি হচ্ছে যে আধুনিক এই জিনিসটা প্রত্যেকটা কবিতা, গল্পে এই বিষয়টা কিন্তু ব্যাপক হারে উঠে এসেছে। বুঝতে পেরেছো? আচ্ছা সরি, একটু আজান হচ্ছে, আমি একটু অফ দিলাম। হ্যাঁ, কয় মিনিট। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো এই যে এই ব্যাপারগুলোই যে এখানে আমরা দেখব, ড্রামা বলো যেটা বলছিলাম, ড্রামা অ্যাকচুয়াল লাইফ, উইথ দ্য ট্রিটমেন্ট অফ অ্যাকচুয়াল লাইফ দ্য ব্রিটিশ ড্রামা বিকেম মোর অ্যান্ড মোর আ ভেহিকল ফর দ্য প্রোপাগেশন অফ আইডিয়াস, সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক, রিলিজিয়াস, যেটা আমরা বার্নার্ড শয়ের আর্মস অ্যান্ড দ্য ম্যানে দেখলাম। এখানেও কি একটা ডিজিটেশন মানে আসছে না? মূলত সার্জিয়াস অ্যান্ড ইয়ার প্রতি রায়না কি দে ওয়ার ডিজিলিউশনড, নাকি একজন আরেকজনের প্রতি তারা কি ঘটেছে, তাদের ডিজিলিউশন ঘটেছে, যে তারা একজন আরেকজনকে আর পছন্দ করছে না। অ্যাকচুয়াল ব্যাপারটা, রিয়েলিজমের ব্যাপারটা তুলে ধরা হয়েছে। ইট ওয়াজ হিয়ার আন্ডার দ্য লিডারশিপ অফ জর্জ বার্নার্ড শ, যে বলছে ফাদার অফ ইংলিশ ড্রামা অফ আইডিয়াস। দেখো ফাদার অফ, এটা খেয়াল করো, ফাদার অফ কি, ফাদার অফ দ্য ইংলিশ ড্রামা অফ আইডিয়াস। তাহলে ড্রামা অফ আইডিয়াস এর ফাদার বলা হচ্ছে কাকে? জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ। England started its triumphal march through the arc of social reality, preaching its debatable sermons on social problem, social problem গুলো নিয়ে, on social follies and social vices, সামাজিক সমস্যাগুলো কি, হ্যাঁ যেগুলো নিয়ে বললাম, হ্যাঁ এগুলোই হচ্ছে সামাজিক সমস্যা। The British drama attained a state of stability and growth by adapting life for its sustenance, যে ড্রামাতে কি করা হচ্ছে, যে মানুষের জীবনটা যেমন সেইটাকে ভিত্তি করে আস্তে আস্তে ড্রামা আবার পুনরায় উঠে আসছে, যে ড্রামাতে এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে। তাহলে উইথ দ্য এন্ট্রি অফ জর্জ বার্নার্ড শ দ্য ব্রিটিশ ড্রামা হ্যাজ ট্রায়াম্ফ ওয়ান্স এগেইন। একদম ইবসেনের জন্য তো শুরু, ইবসেনের জন্য তো শুরু হলো, সাথে সাথে জর্জ বার্নার্ড শ যখন আসলো তখন আরো বেশি একদম খারাপ পায়ে দাঁড়িয়ে গেল আর কি। হ্যাঁ,
তারপর দেখো আর ডিরেক্ট ডিসেন্ডেন্ট অফ ইবসেন অ্যাজ হি ওয়াজ শ হ্যাজ প্রুভড টু বি দ্য মোস্ট আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ড্রামাটিস্ট সিন্স শেক্সপিয়ার। শেক্সপিয়ারের পরবর্তী তাকে বলা হচ্ছে কি আউটস্ট্যান্ডিং, কারণ কি দেখো বলছে কয়টা ড্রামা লিখছেন তিনি, 53 প্লেস টু হিজ ক্রেডিট। মানে শেক্সপিয়ার কয়টা লিখছিল বলো তো, 28টা বা 29টা, তিনি কয়টা লিখছেন? শেক্সপিয়ার 37 এবং বলা হচ্ছে কি আমি কয়টা বললাম ভুল দেখছো, কয়টা বলেছি আমি বলো তো? 39টা নয়। হ্যাঁ 37 38 আমি কি কম বললাম? আমি কি দেখো আমি কয়টা বললাম? 28 29টা বলছি। ভুল বলছি আরে মাথায় কাজ করে না, অনেক সময় দেখাচ্ছে এক চিন্তা করতে আরেকটা মধ্যে বার হয়ে যাচ্ছে। হ্যাঁ তাই তো বলি কি ব্যাপার। হ্যাঁ আচ্ছা একটু মিউট রাখো। ওকে তাই বলছে যে বলছে এভরিথিং কামস উইদিন, এগুলো এত দরকার নেই। তিনি কি কি আলোচনা করছেন সবকিছু চলে এসেছে তার ভিতর, তাই না? তো তার যে ড্রামাগুলো আমরা যদি খেয়াল করি, হিয়ার ই স্ট্যান্ড রিয়েলি ভেরি হাই উইথ হিজ রিমার্কেবল প্লেস লাইক মিসেস ওয়ারেন্স প্রফেশন, আর্মস অ্যান্ড দ্য ম্যান, ক্যান্ডিডা, ম্যান অ্যান্ড সুপারম্যান, দ্য ডক্টরস ডিলেমা। এখানে 3-4টা নাম খেয়াল রাখবে একটু, বিশেষ করে আর্মস অ্যান্ড দ্য ম্যান, ম্যান অ্যান্ড সুপারম্যান, যেটা আমরা পাই নাই ওই বইয়ে, কিন্তু ম্যান অ্যান্ড সুপারম্যানটা। হ্যাঁ ব্যাক টু দেখো মেথিউ, দেখো কি কি হচ্ছে, মেথুসেলা, সেন্ট জন অ্যান্ড দ্য অ্যাপেল কার্ট, হিজ প্লেস আর অল রিয়েলিস্টিক অ্যান্ড অন দ্য প্রবলেমস অফ দ্য টাইম। তাহলে রিয়েলিস্টিক এবং আলোচনা করেছে তার প্রবলেমগুলো নিয়ে, এবং তাকে এন্টি রোমান্টিক বলা হচ্ছে, কারণ আমরা কি এন্টি রোমান্টিক ড্রামা বলছিলাম না আর্মস অ্যান্ড দ্য ম্যানকে, বলো তো? জি স্যার। এন্টি রোমান্টিক ড্রামা কিন্তু বলতেছে কারণ তিনি কি কনভেনশনাল না, আনকনভেনশনাল বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, এবং বিশেষ করে দুইজন ক্যারেক্টারের মাধ্যমে তিনি আনকনভেনশনালিটিটাকে প্রকাশ করেছেন। হ্যাঁ তো যাই হোক এগুলো পাবা তোমরা একটু রিডিং দিলে। তারপর হচ্ছে ওয়াইল্ড, দেখো অস্কার ওয়াইল্ড বলা হচ্ছে। অস্কার ওয়াইল্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাটক হচ্ছে উইমেন অফ নো ইম্পর্টেন্স, আর একটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। এই দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এটা তোমাদের 4th ইয়ারে আছে। এখানেও তিনি ওই যে ভাড়ামি, বিশেষ করে এই দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, এখানে তিনি ভাড়ামির বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। আমরা কত মিথ্যাবাদী হতে পারি, আমরা প্রচুর মানুষ মিথ্যাবাদী। কেমন এরকম কিছু কিছু বন্ধু থাকে না যে পকেটে টাকা থাকতো বলে আমার কাছে খুচরা নাই রে, তুই একটু দিয়ে দে, এরকম বলে কিনা বলো তো? জি স্যার অবশ্যই বলে। এরকম আছে না কিছু বন্ধু, দেখো পকেটে টাকা ঠিকই আছে, সে বলে ভাই আমার কাছে খুচরা নাই তুই একটু দিয়ে দে, এরকম আছে কিন্তু। হ্যাঁ যে আমার বলে গাড়ি ভাড়াই নাই, তোর মোবাইলটা একটু দে তো, একটু কল দিয়ে নি, আমার মোবাইলে ব্যালেন্স নাই। ঠিক আছে, আবার কারো হয়তো কোনো কাজ নাই, গুরুত্বপূর্ণ কাজ নাই, কোনো একটা কাজ দিলেই সে বলবে ভাই আমার একটু সমস্যা আছে রে, আজকে আমি করতে পারবো না, তুই আজকে যা, আমি অন্যদিন যাবো, আমি খুব ব্যস্ত। কিন্তু আসলে সে ব্যস্তই না। এইরকম বিষয়টা মানে কি দেখো, দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, মানে সবকিছুতে আগ্রহী কেমন জানি, মানে কোনো কিছু বললেই সে আরেকটা বিষয় এনে দেখাবে সে খুব ব্যস্ত। এইরকম বিষয়গুলোকে এখানে তুলে ধরা হয়েছে, যে আমরা সামাজিকভাবে কতখানি ভণ্ড হতে পারি সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। তো যাই হোক মানে একদম রিয়েল ব্যাপারগুলোকে তুলে ধরেছে, যেগুলো আমাদের একদম মানুষের সাথে যায়। তারপর দেখো যে ওয়ার্ল্ড হ্যাড অ্যান আনহ্যাপি অ্যান্ড ইগনোমিনিয়াস লাইফ অ্যান্ড দ্য সার্কামস্টেন্সেস অফ হিজ লাইফ রিমুভড হিম ফ্রম দ্য থিয়েটার এট আ টাইম। এখানে একটা ঘটনা ঘটেছিল, বুঝতে পারছো? এই অস্কার ওয়াইল্ড কিন্তু একটু গে টাইপের মানুষ। গে বুঝো? গে বুঝি আমরা? হ্যাঁ জি স্যার। ছেলে পছন্দ। হ্যাঁ গে, তাই তো? হাফ লেডিস ঠিক অনেক সময় বোঝা যায় না। দেখো তো এখানে কি দেখাচ্ছে, ছেলে ছেলের সম্পর্ক, তাই না? বিয়ে এই জাতীয়। ঠিক আছে তো মিনিংটা দেখো, মিনিং এ যাই। আচ্ছা পিপল দিয়েছে তাই জন্য আসছে না। গের দুটো মিনিং আছে, একটা পজিটিভ দেখো লাইট হার্টেড এন্ড কেয়ারফ্রি একটা আছে, আর একটা হলো কি এই যে sexually and romantically attracted to people of own sex is used especially of a man, এটা বিশেষ করে ম্যানদের ক্ষেত্রে চায়। তো এরকম টাইপের মানুষ ছিলেন এই অস্কার ওয়াইল্ড, এই জন্য তাকে কিন্তু জেলও দেওয়া হয়। ঠিক আছে, এই জন্য তার খ্যাতিটা কিছুটা একটু নষ্ট হয়েছিল। তারপর হচ্ছে কি দেখো জে.এম. সিন্স, পরবর্তী আসছে কি বোথ শ অ্যান্ড ওয়াইল্ড দ্য টু গ্রেট ফিগার্স অফ মডার্ন ব্রিটিশ থিয়েটার ওয়ার আইরিশম্যান, দুজনে আবার আইরিশম্যান ছিলেন। অন্যদিকে দেখো জে.এম. সিন্স, অ্যানাদার প্রাইড অফ দ্য মডার্ন ব্রিটিশ স্টেজ, ওয়াজ অলসো অ্যান আইরিশম্যান। ইট ইজ দেয়ারফর প্রপার টু সে আ ফিউ ওয়ার্ডস হিয়ার অ্যাবাউট দ্য দেখো ফ্লাওয়ারিং অফ দ্য মডার্ন আইরিশ থিয়েটার। তার মানে এখানে ইংলিশ ড্রামার ক্ষেত্রে আইরিশদের অবদানটা একটু বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ
এই ক্ষেত্রে দেখো জেমস সিনজের আমরা যে নাটকটা পেয়েছি, বিশেষ করে কি পেয়েছিলাম বলো তো, রাইডার্স টু দ্য সি, নাকি ওয়ান অ্যাক্ট প্লে ফেমাস, is a deeply mourning tragedy of an old woman who had lost her 6 children, her husband's father ইত্যাদি ইত্যাদি। His most popular play is his comedy The Playboy of the Western World. His last play Desire of the Sorrow was just completed by him before his death ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা কয়জনের নাম পেলাম বলো তো? ড্রামাটিস্ট হিসেবে কয়জনের নাম পেলাম বিখ্যাত এখানে? 3 জন। প্রথমে কার নাম পেয়েছি? 3 জন। প্রথমে কার নাম পেয়েছি? স্যার এখানে মূলত তার জন্য ইবসেন সহ। হ্যাঁ ইবসেন, হ্যাঁ ইবসেন নামটা তো নিয়ে আসতেই হবে, ড্রামা তো মরে গেছিল, তিনি তো মোটামুটি মুখে ফটো দিয়ে একটু বাঁচাইছেন নাকি, ফটো দিয়ে একটু বাঁচাইছেন। তারপর আসলো কি ইবসেনের থেকে জর্জ বার্নার্ড শ। তারপর আসলো কে? অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ড, তাই তো? তারপর আসলো কে? তার আগে অবশ্য জেমস সিন, তারপর তারপর আসলো, তাই না? এই another significant dramatist of the Irish revival is দেখো সিন ও কেসি। his dramatic works inspired by nationalism, খুব একটা নাম করা নাইনি, তবে এখানে একটা আছে, একটা তত্ত্ব সেটা হলো অ্যাভি থিয়েটার। এটা একটু খেয়াল রাখো, অ্যাভি থিয়েটার, এটা আমরা ব্রিফ কোর্সের জন্য একটু খেয়াল রাখবো। হোয়াট ইজ দিস, এটা আসলে কি? সরাসরি চলে আসলো গুগলতে, যদি একটু আসে আমরা একটু দেখি উইকিপিডিয়াতে। মানে আয়ারল্যান্ডের যে থিয়েটারিক ডেভেলপমেন্ট যেটা, হ্যাঁ, দ্য অ্যাভি থিয়েটার অলসো নোন অ্যাজ দ্য ন্যাশনাল থিয়েটার অফ আয়ারল্যান্ড is a theater in Dublin, Ireland, first opening to the public on 27 December 1904 and moved from its original building after a fire in 1951. আচ্ছা, শেক্সপিয়ারের থিয়েটারটার নামটা কি ছিল জানো? শেক্সপিয়ারের সময়ের থিয়েটারের নাম কি ছিল? শেক্সপিয়ার গ্লোব থিয়েটার। হ্যাঁ, গ্লোব থিয়েটার। ওটা কিন্তু শর্ট নোটও আছে, আবার একটা শর্ট নোটও আছে, তার সাথে কিন্তু একটা ব্রিফ কোশ্চেনও আছে। গ্লোব থিয়েটার। আর এটা হচ্ছে কি অ্যাবি থিয়েটার। ইট হ্যাজ রিমেইনড অ্যাক্টিভ টু দ্য প্রেজেন্ট ডে। দ্য অ্যাবি ওয়াজ দ্য ফার্স্ট স্টেট সাবসিডাইজ থিয়েটার ইন ইংলিশ। দেখো স্টেট সাবসিডাইজ মানে সরকার কর্তৃক টাকা পয়সা দিয়ে পরিচালনা করা। English speaking world from 1925 onward. It received an annual subsidy from the Irish Free State. Since July 1966, the Abbey has been located 26 যাও। তাহলে অ্যাবি থিয়েটারটা কি? এটা হচ্ছে ন্যাশনাল থিয়েটার অফ আয়ারল্যান্ড। ঠিক আছে তো? যেটা কোথায় অবস্থিত? ডাবলিন, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি? ডাবলিন। আচ্ছা, তো এটা গেল। তার কয়েকটা এই যে ড্রামার নাম আছে, খুব একটা বেশি জরুরি না। এরপর যে নামগুলো আছে খুব একটা বেশি জরুরি না। এই যে 4-5 জনের নাম পেলাম, এই 4-5 জনের নামটা একটু ভালো করে খেয়াল করে রাখবা, ঠিক আছে? হ্যাঁ, এর ভিতরে জন গলস ওরদের নাম তো আমরা পেয়েছিলাম, বিকজ দ্য সিলভার বক্স, এটা বলেছিলাম একটু খেয়াল রাখতে, সিলভার বক্স এই নামগুলো। আচ্ছা, এই হচ্ছে 4-5 জন ড্রামাটিস্টের নাম বলবা। এছাড়াও কবিরা কিছু কিছু পোয়েটিক ড্রামা লিখেছেন, সেগুলো দেখো আমরা যদি একটু খেয়াল করি। এখানে কয়েকজন একটু খেয়াল রাখতে হবে, যেমন হচ্ছে আর নিউ টাইপ অফ ড্রামা, দ্য পোয়েটিক ড্রামা। একটু খেয়াল রাখো, দ্য নিউ টাইপ অফ ড্রামা নেম হচ্ছে পোয়েটিক ড্রামা, ওয়াজ ইন্ট্রোডিউসড অ্যান্ড আ গুড মেনি এমিনেন্ট লিটারি মেন লাইক ডব্লিউ.বি. ইয়েটস, টি.এস. ইলিয়ট, ক্রিস্টোফার ফ্রাই, ম্যাশফিল্ড, জন ড্রিঙ্কওয়াটার। নাম শোনো, নাম কি? জন ড্রিঙ্কওয়াটার। হ্যাঁ, স্টিফেন স্পেন্ডার, ডব্লিউ.এস. অডেন। দেখো তাহলে আয়শা রুড experimented in the verse drama with the varying degree of success. Some of the important poetic plays include The Murder in the Cathedral, এটা একটু খেয়াল হবে, এলিয়টের The Murder in the Cathedral। তারপর হচ্ছে ককটেল পার্টি, এটা একটু খেয়াল রেখো, ককটেল পার্টি, হ্যাঁ, টি.এস. ইলিয়টের পোয়েটিক ড্রামা। তারপর এখানে আর তেমন দরকার নেই, এইখানে এই 2-3টা নাম একটু খেয়াল রাখো। হ্যাঁ, দ্য মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল কে লিখেছেন? দ্য ফ্যামিলি ইউনিয়ন, আর হচ্ছে ককটেল পার্টি। ফ্যামিলি ইউনিয়নটা দরকার নেই, ককটেল পার্টি, দুটো নাম একটু খেয়াল রাখবা। এই তো মোটামুটি। স্যার, হ্যাঁ বলো। এই যে যেগুলো পোয়েটিক ড্রামা বলতেছে, এইগুলো কি স্যার আছে লিরিক্যাল টাইপের? মানে আপনার যে যেভাবে আপনার থাকে ওইটাকে কি যেন বলে, গানের সুরে একটা যে ড্রামাগুলা প্রেজেন্ট করে, যেরকম আপনার হচ্ছে এটা করছিল
রাইটার্স টু দ্য সি যেটা ছিল অপেরা। হ্যাঁ ওই ওই জাতীয়, কিন্তু ওটাকে সরাসরি অপেরা বলা যাবে না, অপেরা অন্য জিনিস। অপেরাতে কি কি করা হয় বলো তো? স্যার ওখানে সুরের মাধ্যমে আস্তে আস্তে ডায়লগ গুলা ডেলিভার করা হয়। হ্যাঁ দেখো এখানে বলছে কি, পোয়েটিক ড্রামা অলসো নোন অ্যাজ ভার্স ড্রামা ইজ আ টাইপ অফ প্লে দ্যাট কম্বাইন্স এলিমেন্টস অফ বোথ পোয়েট্রি অ্যান্ড ড্রামা। এখানে তাহলে কি কি আসতেছে? ল্যাঙ্গুয়েজটা পোয়েটিক হবে। দেখো বলছে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ইউজ অফ এলিভেটেড পোয়েটিক ল্যাঙ্গুয়েজ অফেন ইন ভার্স ফর্ম। মানে ডায়লগই হচ্ছে কিন্তু ছন্দ আকারে কাব্যিক সুরে মেনলি বলা হবে, ঠিক আছে? এবং এইখানে এদের যে ব্যাপারটা আসছে, ব্লেন্ডিং অফ পোয়েট্রি অফ ড্রামা, তো বুঝতে পারছি এখানে তো লিরিক্যাল কোয়ালিটি যেগুলো থাকবে, মানে ডায়লগগুলো সিম্পল হবে না, ভার্স ফর্মে বলতে হবে। আর এটা হচ্ছে দেখো যা জানরা রিপ্রেজেন্টস আ রিভাইভাল অফ আর্লিয়ার রোমান্টিক মানে ড্রামাটিক ফর্মস ড্রয়িং ইন্সপিরেশন ফ্রম অ্যানশিয়েন্ট গ্রিক অ্যান্ড এলিজাবেথান স্টাইল। বিশেষ করে কিছু কমেডি পাবা তোমরা অ্যানশিয়েন্ট গ্রিক ইয়াতে, ওখানে দেখবা যে ক্যারেক্টারের সংখ্যা খুবই কম, ঠিক আছে? ক্যারেক্টারের সংখ্যা খুবই কম, 2-3 জন, এবং ওরা প্রধানত এই ছন্দ আকারে কবিতার রিসাইটেশনের মতো করে তারা তাদের ডায়লগগুলো মেনলি বলে থাকে। হ্যাঁ এখন যেহেতু তোমরা দেখোনি বা এরকম, স্যার আমাদের এই যে ওই যে কৃষক নিয়ে দুইজন মানে নানা নাতির মতো বলতো না, যে গান আকারে বলতো, হ্যাঁ ওই যে এটাই তোমাদের, না হ্যাঁ সেটা? হ্যাঁ হ্যাঁ একরকম ছিল না, ওইরকমই টাইপের বিষয়টা, ওইরকম জারি গান নাকি স্যার? জারি না, জারি জারি গান গান না, হতে এরকম। ওগুলা তো। আচ্ছা মিলায় না, ওর সাথে মিলায় না, শুধু এভাবে খেলে এখন না দেখলে ওটা বোঝানো মুশকিল, ঠিক আছে? তো কারণ একই রকম জিনিস তো অনেক বিষয় আছে, এই জন্য ওটা একটু বোঝাতে মুশকিল হয়ে যাবে। স্যার এলিজাবেথান ড্রামা মানে কি স্যার টেম্পেস্টের মতো এগুলা, যেগুলা একটু কমেডি টাইপের ছিল? না ওইরকম করে বলো না, যা তা একটা বলো না, না জেনে উদাহরণের মধ্যে ফেলো না, তাহলে মিস্টেক করে ফেলবা, ঠিক আছে তো? জি স্যার। অনেকে বলবে তাহলে কমেডি, অনেক এক্সাম্পল যখন পড়া হয়নি, দেখো যদি আসতোই তাহলে তো এখানে সেটা বলেই দিত, তাই না? এখানে বলছি কি দ্য মার্ডার ইন দ্য ক্যাফে, এখন কি এটা আমরা পড়েছি? দ্য ককটেল পার্টি কি পড়েছি বলো? পড়ি নাই যখন, না স্যার। এটা আসলে বোঝানো মুশকিল হয়ে যাবে যে আসলে এটা কি জাতীয়। হ্যাঁ এইখানে তো যাও একটা ব্রিফ কোর্স হিসেবে যদি এরকম আসে হোয়াট ইজ পোয়েটিক ড্রামা বা পোয়েটিক ড্রামা দু একটা নাম টাম বলে, একটু খেয়াল রাখবা। হ্যাঁ পোয়েটিক ড্রামা তোমাদের আসলে এখানে তোমাদের পুরো কোর্সেই নাই যে তোমাকে আমি একটা পড়ে এই বিষয়টা বলবো, এটা বলা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ এটা খেয়াল রেখো। আর যদি ইউটিউবে খুঁজে পাও একটু পোয়েটিক ড্রামা টাইপের, সেগুলো দেখে নিও। হ্যাঁ প্র্যাকটিক্যাল বিষয়গুলো ছাড়া আসলে কিছু কিছু জিনিস বোঝানো মুশকিল। আচ্ছা তো দেখো এই যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো একটু দেখবা। আর তোমাদেরকে একটু দায়িত্ব দিয়ে দিই, এর যে নভেল আছে না, ও তো বললামই তাই না, এখানে বলেছি নভেলের ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে। ভার্জিনিয়া উলফ নভেলিস্ট কারা আছে, মডার্ন এইজের নভেলিস্টের কয়েকটা নাম জেনে রাখবা এইভাবেই সিম্পলি, আর দরকার নেই বেশি কিছু। এই যে ইংলিশ নভেল মডার্ন নভেল শুরু হয়েছে কত থেকে? 511 পেজ থেকে, ঠিক আছে তো? 511 পেজ থেকে এগুলো তো আমরা প্রথমে পড়েছিলামই। 511 পেজ থেকে 520 পেজ, ঠিক আছে? মডার্ন নভেল এটা যেহেতু আমরা আলোচনা করেছি ওখান থেকে, এটা নিয়ে আমি আলোচনা করব না। এটা পেজ নাম্বার হচ্ছে, এখানে দুটো প্রশ্ন আছে 511 থেকে ফিচারটা সহ দিচ্ছি তো, দুটো কোশ্চেন আছে এখানে, দুটো ব্যাপার আছে, 520 পেজ পর্যন্ত। তার মানে এখানে আমরা পোয়েট্রি, ড্রামা এবং নভেল এই বিষয়ে ইম্পর্টেন্ট যে নামগুলো আমরা পেয়েছি এই নামগুলো সম্পর্কে এবং যে বইয়ের কথাগুলো আমি বলেছি সেই বইয়ের নামগুলো মনে রাখলেই হবে। আর বললাম কি যে এই মডার্ন এজটাতে পড়ে নাও এগুলো, যাতে ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন যদি কখনো পড়ে সেটা, কিন্তু ব্রড কোশ্চেনের জন্য যদি তোমাদের এই যে কোশ্চেনগুলো আমি দিয়ে দিব যদি পড়ে নিতে পারো পড়ে ফেলো,
আর না হলে বাদ দিয়ে যাবা। কি কথা বুঝতে পেরেছো? কি কথা বোঝা গেল? জি স্যার। জি স্যার। হ্যাঁ। তার মানে জি, স্যার। হলো যে এই যে কথাগুলো দিলাম এইগুলো তোমরা একটু বাসায় পড়ে নিবা, তেমন কিছু নাই, জাস্ট ওই নাম টাম আছে, নামগুলো নিয়ে তো আমি আগেও কথা বলেছি। এইচজি ওয়েলস নিয়ে কথা বলা হয়েছে, কনরেড নিয়ে কথা বলা হয়েছে, তারপরে হচ্ছে এদিকে ভার্জিনা ওলফ নিয়ে কথা বলা হয়েছে, যেগুলো দু চারজনের নাম আমি বলেছি। ইএম ফরেস্টার নিয়ে কথা বলা হয়েছে মনে হয়, আমি কি ভুলে গেলাম জানি না। তো এরকম দু চারজন আছে যাদের কয়েকটা বই বা কয়েকটা নাম, এগুলো একটু জাস্ট পড়ে নিবা, এছাড়া তেমন এখানে দরকার নাই। তাহলে এর মাধ্যম দিয়ে আমরা মডার্ন এজটা কিন্তু শেষ করছি। হ্যাঁ, তাহলে তিনটা বিষয়, মডার্ন পোয়েট্রি, মডার্ন ড্রামা আর মডার্ন নভেল। কি বোঝা গেল সবার? কি বললাম? জি স্যার। ওই এখন যা বই পড়ো দেখো ঘুরে ফিরে এই কথাগুলোই আছে। ওই উইলিয়াম কি কে কল্যাণনাথ দত্তেও ওই পোয়েট্রি পড়লো, ওইগুলো ঘুরে ফিরে, ড্রামা নিয়ে ঘুরে ফিরে, ও নভেল নিল, ওই একই প্রশ্ন ঘুরে ফিরে এগুলোকেই বারবার দিয়ে ফেলেছে। তাহলে এই হলো মোটামুটি আমাদের টোটাল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ধারাবাহিক একটা আলোচনা। তাহলে আমাদের এইজ কয়টা ছিল? আমি আজকে শেষ আলোচনাটা করছি যেটা এইজ নিয়ে। আমাদের টোটাল এইজ কয়টা বলো তো? স্যার 8টা। 8টা। প্রথমে কি ছিল? 9টা 9 আর্লি অ্যান্ড নয়টা। মিডিল ইংলিশ ওইটা। পিরিয়ড, তাই না? একটু মনে করো তো আমার সাথে। তারপর আসলো কি? এজ অফ চষার। তারপর দ্য এজ অফ চষার। রিফরমেশন পিরিয়ড, রিফরমেশন পিরিয়ড। তারপর হচ্ছে কি? Renaissance period. রেনেসাঁস পিরিয়ড, রেনেসাঁস পিরিয়ড। তারপর হচ্ছে কি? Restoration পিরিয়ড, রেস্টোরেশন, তারপরে Neoclassical. নিওক্লাসিক্যাল, নিওক্লাসিক্যাল পিরিয়ড, তাই না? তারপরে রোমান্টিক, রোমান্টিক পিরিয়ড। তারপরে ভিক্টোরিয়ান পিরিয়ড। Victorian ভিক্টোরিয়ান পিরিয়ড। তারপরে সিরিয়াল, Modern. period. এই হচ্ছে আমাদের টোটাল পিরিয়ড। এখন দেখো আমরা যেহেতু পড়েছি, আশা করি একটা ধারাবাহিকতা আমাদের তৈরি হয়েছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের বিষয়। দেখো ভিক্টোরিয়ান এবং বিশেষ করে রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন এজে এসে আমরা কিন্তু ওই রাজনৈতিক ব্যাপারটা নিয়ে খুব একটা কথা বলি নাই। বলছি বলো? না স্যার। রাজনীতি নিয়ে কিন্তু খুব একটা না, ঝামেলা স্যার। করেনি। যত ঘটেছে ওই রিফরমেশন পিরিয়ড থেকে শুরু করে রেস্টোরেশন পিরিয়ড পর্যন্ত। ঠিক আছে? তো এই রিফরমেশন, রেনেসাঁস পিরিয়ডের একটা বড় অবস্থান, আর রেস্টোরেশন পিরিয়ড, এই জায়গাতে ধর্ম নিয়ে খুব ঝামেলা ঘটেছে। তারপরে তো মোটামুটি রেস্টোরেশন পিরিয়ডের ওই যে তোমার যেটা ঘটলো গ্লোরিয়াস রেভলিউশন 1688-এ, তার পরবর্তীতে আর তেমন রাজনৈতিক ঝামেলা তৈরি হয়নি। এর জন্য এখানে রাজা বাদশাদের নামও খুব একটা গুরুত্বপূর্ণ না, কারণ ওরা সাইলেন্ট হয়ে গেছে। তার আগ পর্যন্ত অনেকগুলো নামের কথা কিন্তু এসেছে। এখন এখানে এসে কবি সাহিত্যিক তাদের ফিচার, তাই তো? দেখো যে ফিচার ভিক্টোরিয়ান ফিচার সেটা পোয়েট্রিতেও আছে, নভেলেও আছে, এসেতেও আছে। আবার রোমান্টিক ফিচার নভেলে একটু অ্যান্টি রোমান্টিক সেন্স চলে এসেছে। মডার্ন এজে এসে আবার মডার্ন ফিচারগুলো সবগুলোতে আছে, নভেলেও আছে, ড্রামাতেও আছে, পোয়েট্রিতেও আছে। এই এর ভিতরে আমি বলেছিলাম কি যে 5 থেকে 6টা এজকে একটু বেশি ফোকাস দিয়ে পড়তে, তাই না? জি স্যার। আমি একটু বলি। প্রথমত কি দেখো, এজ অফ চষারকে তো গুরুত্ব দিবাই, রেনেসাঁস পিরিয়ড দিবা, রোমান্টিক পিরিয়ড দিবা, এরপর হচ্ছে রেস্টোরেশন আর নিওক্লাসিক্যাল। রেস্টোরেশন এবং নিওক্লাসিক্যালের মধ্যে যে কোনো একটা দিবা। এর সাথে ভিক্টোরিয়ানটা যেহেতু প্রশ্ন আসেনি এবার ভিক্টোরিয়ান থেকে, তাই না? ভিক্টোরিয়ান থেকে কিন্তু কোনো কোশ্চেন আসেনি 2023-এ। আসছে ব্রড কোশ্চেন? সম্ভবত এটা থেকে আসেনি। তাহলে এই জায়গাতে একটু গুরুত্ব দিবা। তাহলে দেখো আমরা 4টা কিন্তু পেয়ে গেছি, দ্য এজ অফ চষার আর আর্লি আর মিডল ইংলিশ পিরিয়ড থেকে যদি কোনো কোশ্চেন না এসে থাকে তাহলে হয় এটাকে ধরবা, ঠিক আছে? তো এই জায়গাটাকে একটু ভালো করে ধরবা। হ্যাঁ, তাহলে এইখানে দেখো রেস্টোরেশন এবং নিওক্লাসিক্যাল এর ভিতর থেকে যে কোনো একটা নাও, আর্লি মিডল ইংলিশ পিরিয়ড আর রেফরমেশন পিরিয়ড থেকে যে কোনো একটা নাও।
ঠিক আছে, তো যদি নিতে পারো। কিন্তু এই যে চারটা যেটা দাগালাম আমি 1 2 3 4, এই চারটা কিন্তু ভালো করে পড়বা, ঠিক আছে? হ্যাঁ, এখন এই দুটার মধ্যে যেটা তোমাদের ভালো লাগে সেটা একটা পড়বা, আর আর এটা থেকে এটা একটা পড়বা, তাহলে দেখো 6টা হয়ে যাচ্ছে। আর স্যার স্যার হ্যাঁ বলো। আর একটু করে যদি বলতেন স্যার, আমি ওখানে শুনি নাই যে ওরা চিল্লাইছে যে জন্য। কে চিল্লাচ্ছে? ওই যে বাগনি, আমি শুনি নাই যে স্যার। আবার বলছি, এই যে চারটা তো দাগানো আছে, ঠিক আছে, তো এই যে পিঙ্ক করা জি, স্যার। আছে, এইগুলোর সহ রেস্টোরেশন বা নিও ক্লাসিক্যাল থেকে যে কোনো একটা পড়বা, আর আর্লি আর মিডল ইংলিশ আর রেফরমেশন, এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা বাছাই করে নিবা, যেটা তোমার ভালো ভালো লাগে। তাহলে জি স্যার। এই চারটা আর এই দুটোর মধ্যে থেকে একটা, এই দুটোর মধ্যে থেকে একটা, তাহলে কয়টা হলো? 6টা। ছয়টা। এই 6টাকে উত্তর দিবা, বাকি যে 3টা থাকবে ওই 3টাকে মানে ব্রড কোশ্চেন নিয়ে খুব একটা মাথা গরম করার দরকার নেই, তবে ব্রিফ তো সবগুলোই ভালো করে পড়বা, ব্রিফ এবং শর্টের জন্য একটু গুরুত্ব দিতে হবে। কিন্তু এই বড় কোশ্চেনের জন্য এই 6টা বা 5টা অবশ্যই যেগুলো দিব ভালো করে পড়ে ফেলবা, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তো এখানে যে কোশ্চেনগুলো দেওয়া হলো, এখানে যে বিষয়গুলো দেওয়া হলো, এটা আগামী কালকের মধ্যে যতটুকু যদি পারো পড়ে ফেলবা। যদি কারো কোনো সমস্যা থাকে এগুলো নিয়ে তো আমরা আলোচনা করে দিব, ঠিক আছে? এগুলো নিয়ে আলোচনা করে দিব, যেহেতু এগুলো কথা বলা আছে বিধায় আমি আর কথা বললাম না। হ্যাঁ, তারপর যদি মনে হয় যে দু একটা পড়া নাই বা সমস্যা হচ্ছে, সেটা আমি আগামী ক্লাসে আলোচনা করে দিব। আগামী ক্লাস থেকে আমরা মেনলি আমাদের যে রোমান্টিক পোয়েট্রির নেক্সট কবি আছে কে? জন কিটস, জন কিটস, তাই তো? হ্যাঁ, আর পাঁচটা বেশি ছেলে। সরি, শেলি আছে, শেলি আছেন। স্যার শেলি আগে পড়ি স্যার, শেলি বেশি কঠিন। শেলি থেকে আমি শুরু করব জন কিটসটা দিয়ে, ঠিক আছে? কারণ স্যার জন শেলি কিটসের অনেক কবিতা- ইজি। হ্যাঁ, জন কিটসের কবিতাগুলো একটু ছোট ছোট, কিন্তু শেলির যে অ্যাডোনাইস আছে ওটা একটু বড়, ওটা আমরা লাস্টে পড়বো সবার, বুঝতে পেরেছো? ঠিক আছে। আর এই ছোটগুলা কোশ্চেনগুলো আগে যদি করে একটু পড়ে করে দিতেন ভালো হলো। মানে এই যে ধরেন যে বুট করছেন, শর্ট কোশ্চেন গুলো দিচ্ছেন, না করে দিলে ভালো হলো। মানে মানে পারছি না স্যার, সত্যি কথা। মানে কোশ্চেনও পড়াই দিতে হবে? কোশ্চেন মানে উত্তর যেগুলো আছে, ধরেন উত্তর গুলা ঝামেলা আছে, মানে পুরো বুঝা পারছি না। আর আমি সবার মতো এরকম ভালো মানে ছাত্র নয়, তাও বুঝা পারছি না। তাহলে যদি আমি সত্যি কথা। স্যার পড়াই দিই, শিয়াবকে আপনার কাছে ট্রান্সফার করে দেন। তোমার কি মনে হবে যে বিপদে পড়ে গেছে এই already। প্রত্যেকটা প্রশ্ন পড়াই দিলে কি মানে পড়া আদৌ হবে কিনা বলো? স্যার একটা বছর লাগবে খালি। হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেন তোমাকে আমার পড়াই দিতে হবে, সেটা তো কঠিন কথা। হ্যাঁ, সেটা কি সম্ভব? এটা কি করে বলো? তোমার সমস্যা সেটাই থাকতেই তো, পারে, কিন্তু সেটা তো সমস্যা থাকতেই পারে, সেগুলো নিয়ে তো আমি কথা বলবোই, আলোচনাটা করবোই, তাই না? কিন্তু একদম প্রত্যেকটা প্রশ্ন পাই টু পাই পড়িয়ে দেওয়া, এটা করতে গেলে তোমার পড়াশোনার দরকার কি তাহলে? তাহলে তো আর হবে না, হবে বলো? কোর্স আবার নতুন করে শুরু করা লাগবে, যে কোশ্চেন রিভাইজ কোর্স। হ্যাঁ হ্যাঁ, এই শিয়াব হচ্ছে প্রশ্নের উত্তরটা কপি করে চ্যাট জিপিটি কে বলবা হচ্ছে আমাকে বুঝিয়ে দিবে সুন্দর করে, সত্য কথা। শালা বাংলা পড়তে কি হলো তা? আচ্ছা, তো ঠিক আছে, ওটা নিয়ে আর গন্ডগোল করো না। অবশ্যই শিয়াব, তো আমরা তো যে রিভিশনে যখন আসবো তখন তো আমাদের ওগুলো নিয়ে কথা হবে, তুমি পড়বা, যেটা বুঝবা না সেটা আমি বুঝাই দিব, কিন্তু তুমি যেটা বলতেছো এটা তো একটা সবার ক্ষেত্রে তো প্রযোজ্য হবে না, বা এটা তো সম্ভাবনা একটা মানে পাই টু পাই কমপ্লিট মানেটা নিয়ে আসতে পারতেছি না, বুঝছেন? আমার সমস্যাটা আপনি ব্যাপারটা তোমার সমস্যা আমি তোমাকে বুঝিয়েছি, স্যার, তুমি চাও লাইন বাই কমপ্লিট লাইন। একটা আমি বলি, তুমি যেটা চাও সেটা ওইভাবে কেউ পড়াশোনা করে না। তুমি চাও কি যে স্যার এই সেন্টেন্সটার মিনিংটা কেন আমি হুবহু বাংলায় সুন্দর করে বলতে পারতেছি না, এটা হচ্ছে তোমার সমস্যা, যে তুমি সুন্দর বাংলা সেন্টেন্স চাও। এটার আচ্ছা, এরকম করে এটাই। কেউ পড়াশোনা করে বলো, ট্রান্সলেশন করে বলো? না স্যার। না স্যার, ইংলিশ পড়ে বোধগম্যতা নেই। আমরাই তো করি তুমি না। যদি ইংলিশ পড়ে এখন বাংলা সেন্টেন্স চাও হুবহু, স্যার আমি সেন্টেন্সটা পারতেছি না কেন, সেন্টেন্সের এরকমটা হচ্ছে কেন, এরকম করে কেউ ইংরেজি পড়তে আসে বলো? ওই রকম পড়তে গেলে তোমার 60 বছরেও তুমি ইংরেজি শিখতে পারবা বলে আমার কাছে মনে হয় না। আমরা কখনো বাংলা সেন্টেন্স পড়ে বাংলা সেন্টেন্স হুবহু মিনিং বুঝতে যাই না, আমরা একটা সেন্স ডেভেলপ করি। তেমনি ইংলিশ পড়ে তোমাকে একটা সেন্স ডেভেলপ করতে হবে। তুমি যেভাবে পড়তে যাচ্ছ যে বাংলা ইংরেজির পুরো একটা সেন্টেন্সের একদম হুবহু বাংলা ট্রান্সলেশন থাকবে, আমি কেন এই ট্রান্সলেশন করতে পারছি না, এটা আমার একটা সমস্যা। ওইরকম ট্রান্সলেশন আমিও করতে পারবো না। তুমি যেরকম চাও ওটা আমিও করতে পারবো না, ঠিক আছে?
ইংলিশ বাংলার তুমি যে এখানে এসেছো এখানে ভাবার তো হয়, এখানে কখনো হুবহু কেউ ট্রান্সলেশন করতে পারে না। তুমি একটু ওই শেক্সপিয়ারের ড্রামার যে ট্রান্সলেশনগুলো একটু পড়ো তো। তাহলে ওটা ইমেজারি একটা তৈরি করে নিতে হবে। হ্যাঁ, তুমি একটু শেক্সপিয়ারের বা ইংরেজি যে টেক্সটগুলো আছে সেগুলোর হুবহু ট্রান্সলেশন কেউ করেছে কিনা একটু দেখো। একইভাবে রবীন্দ্রনাথের যে নাটকগুলো বা গল্পগুলোর যে ইংরেজি ট্রান্সলেশন করা হয়েছে একটু দেখো তো যে বাংলা হুবহু ইংলিশ করা হয়েছে কিনা। এরকম চাইলে তো হবে না পড়াশোনা। হ্যাঁ, তুমি একটা সেন্টেন্স পড়ে বুঝবে না, এত কিছু পড়াইলাম, আর আমার তো ওখানে সেন্টেন্সগুলো তো এই টেক্সটের থেকেও ইজি। এই যে আমরা উইলিয়াম জে লং রিডিং দিলাম বা বড় বড় টেক্সট পড়লাম ইংলিশ রাইটারদের, সেগুলো পড়ে আর আমরা যেগুলো পড়ছি এগুলো তো বাংলা। আমাদের স্যারেরা বলে গাইড বইয়ের রিয়া মানে হচ্ছে বাংলা, এগুলোকে ইংলিশ বলে না। ইংলিশ তো হচ্ছে যারা টেক্সট লেখে নেটিভ রাইটারদের ইংরেজি, সেগুলো হচ্ছে ইংলিশ। আর আমরা যেগুলো সেন্টেন্স লিখি এগুলো হচ্ছে বাংলা। ঠিক আছে শিয়াব? অতএব ভাবার তো বোঝো, স্যার তোমাকে হুবহু বাংলা বুঝতে যাওয়া লাগবে না। ওটা করলে পারে তুমি আগাতে পারবে না, ওটা হবে না। স্যার এখান থেকে একটা কথা মনে পড়লো, বলবো? হ্যাঁ বলো। স্যার হচ্ছে ইডিপাস লেখছে, ইডিপাস দ্য ট্রেজিক হিরো, এখানে হচ্ছে অ্যারিস্টটল যে এখানে উল্লেখ করে দিচ্ছেন, অ্যারিস্টটলের ধারণা থেকে আমরা লিখছি, এটাকে উল্লেখ করে দেওয়া ইম্পর্টেন্ট। অবশ্যই 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 দিতে হবে। তুমি ড্রামার হিরো বা যেটা তোমার হচ্ছে ফিচার, এগুলো বলতে হলে অ্যারিস্টটলের মাধ্যম দিয়ে তোমাকে ওগুলো আনতে হবে। ঠিক আছে? আমি তো পয়েটিক্স বইটা এই কারণে তো পয়েটিক্সটা পড়াইনি। জি স্যার, ক্লাস নাম্বার 9 এ করেছিলেন। হ্যাঁ, পয়েটিক্স পড়ানো এবং এই পয়েটিক্সের আদলে তোমাকে দুটো কোশ্চেন আলোচনা করতে হবে। একটা হচ্ছে রাইডার্স টু দ্য সি, আর একটা হলো ইডিপাস রেস্ক, এই দুটার। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এই হলো আজকের মতো তাহলে কথা। আগামী দিন আমরা জন কিটসের কবিতাগুলো পড়বো। মোটামুটি এক একটা কবিতা হয়তো 2 দিন করে লাগতে পারে, যেহেতু খুব বড়ও না আবার একদম ছোট না যে একদিনে শেষ হবে। কয়টা কবিতা আছে মনে হয়? 3-4টা আছে নাকি? জি স্যার, 3-4টা আছে। হ্যাঁ, আমরা ওগুলোকে একটু পড়ে ফেলার চেষ্টা করবো। আর বাকি যেগুলো হয়ে গেছে তোমরা একটু মনোযোগ দিয়ে পড়তে থাকো, ভালো করে পড়তে থাকো। কোশ্চেন আনসারগুলো দিয়ে দিচ্ছি, সেগুলো একটু বেশি গুরুত্ব দিবা। আর আরেকটা জিনিস বললাম যে প্রত্যেকটা পেপার থেকে একটা করে টেক্সট মোটামুটি কম পড়লেও চলবে। বাকি ওই একটা টেক্সটের পড়াটাকে বাকি আরো যেগুলো আছে সেগুলোর উপর একটু বেশি গুরুত্ব দিবা। মানে নিজেকে একটু টেকনিক্যাল করো না। এবার পরীক্ষার জন্য টেকনিক্যাল হও, আর জ্ঞানের জন্য কোনো চালাকি না, পুরোটা পড়তে হবে। কিন্তু যখন ওটা পুরোটা পড়ে ফেললাম, পরীক্ষার জন্য আবার একটু টেকনিক্যাল হয়ে যেতে হবে, তখন তোমাকে একটু চালাকি করতে হবে। হ্যাঁ, সেই চালাকিটা এখন থেকে শুরু করো। একটু প্রিভিয়াস কোশ্চেনগুলো রিসার্চ করো। হয়তো নিজেরটা নিজে, আমি তো বোঝাই দিচ্ছি, কিন্তু নিজেরটা নিজে বুঝে নাও। কখনো কোনো টিচারের উপরে 100% নির্ভরশীল হবা না, এটা খুবই খারাপ জিনিস। ঠিক আছে তো? এবং আমিও চাই না আমার ছেলে মেয়ে আমার উপরে পুরোপুরি নির্ভরশীল হোক, কারণ এটাকে তোমাকে নির্ভরশীল যদি তুমি আমার উপর হয়ে যাও, তুমি কখনো নিজের ডেভেলপমেন্ট করতে পারবে না। ঠিক আছে? এই জন্য তো মনে করো আমাদের ড্রামা পড়াটা শেষ হয়েছে, অ্যাডভান্স রিডিং রাইটিংটা আমরা শেষ করেছি, সাথে সাথে আমরা বাংলা 2টা যে পেপার সেগুলো শেষ করছি। সরি যে আমি একটার এখনো কোশ্চেনগুলো আপডেট করা আছে কিন্তু দিতে পারিনি। আজকে সারাদিন আমি ব্যস্ত কলেজে, এবং এই যে বিকাল পর্যন্ত ছিল এইচএসসি পরীক্ষা 5:30 পর, তাও তো তোমাদের একটু দেরি করলাম এই কারণে যে ব্যাপক বৃষ্টি শুরু হলো। কলেজ থেকে আসলাম হচ্ছে তোমাদের ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা আগে। ঠিক আছে? সে 5টার সময় পরীক্ষা শেষ, প্রায় 1-1.5 ঘন্টা কলেজেই বসে, একদম বৃষ্টি, বার হওয়া যায়নি। মোটরসাইকেল নিয়ে যে আসবো সেই সুযোগ নেই। ঠাকুরগাঁও দিকে বৃষ্টি, উত্তরবঙ্গেও বৃষ্টি, এই জন্য বৃষ্টির জন্য আসতে পারিনি, এই জন্য আমি ঠিক বুঝতেও পারিনি তোমাদের এগুলো নিয়ে। আমি আশা করি কালকের মধ্যে হোক আমি এগুলো দিয়ে দিব। ঠিক আছে তো? জি স্যার, আজকে আপনাদের ওখানে অনেক দেওয়া হয়েছে, কিন্তু স্যার আগের ভার্সনে দেওয়া হয়েছে আর কি, 22 সালের গুলো দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই তো দেওয়া আছে, আমি আপডেট করে, যেগুলো আপডেট তো করা হয়েছে, আমি যে শেয়ার করব এটা আমি আসলে এই তো তোমাদের ইনকোর্স পরীক্ষার ভিতরে আমি আমার নিজের ধারাবাহিকতা হারিয়ে ফেলেছি, যে কি করাচ্ছিলাম আসলে আমি সেটাই মিস করে ফেলেছি। হ্যাঁ, এটা করতে গিয়ে দেখাচ্ছে একটু এলোমেলো হয়ে গেছে, আমরা ওগুলোকে আশা করি গুছিয়ে নিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। হ্যাঁ বলো। আর আপনার এই কোশ্চেনের আলোকে কি অন্য যে কোনো কোশ্চেনের অ্যানসার দেওয়া যাবে একটু টেকনিক্যালি খাটিয়ে? বুঝলাম না, বলো। বলতেছি যে আপনার কোশ্চেনগুলো যে পড়তেছি আমরা, ওই কোশ্চেন পড়ে বুঝে মানে ওই রিলেটেড যদি কোনো অন্য কোশ্চেন আসে, তাহলে কি অ্যানসার ওখান থেকেই মানে ইয়া করে দেওয়া যাবে? অবশ্যই অবশ্যই দিতে পারো, কেন না? এটা কোনো কথা না তো, এটাই তো ব্যাপারটা, তো এটাই। অনেক সময় ঘুরিয়ে দিবে একই উত্তর, কিন্তু প্রশ্নটা একটু ঘোরানো হয়েছে। ঠিক আছে তো? এই জায়গাগুলো বুঝতে পারতে হবে। অধিকাংশ ক্ষেত্রে এমনটাই ঘটে। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে এমনটাই ঘটে। এর কারণেই বুঝতে হবে। এটাই তো টেকনিক্যাল বললাম না, যে এখানেই টেকনিক্যাল হতে হবে তোমাকে। এমনি সময়ে তুমি সরল হও, কোনো সমস্যা না, কিন্তু এক্সামের জন্য তোমাকে টেকনিক্যাল হতে হবে।
হ্যাঁ, তবে এমন টেকনিক্যাল না যেটা তোমাদেরকে দেখানো হলো, হ্যাঁ, ভাঙ্গিয়া হয়ে গেল কি বলো, হ্যাঁ, ওইটা যেন না হয়, হ্যাঁ, ওটা যেন না হয়, একটু একটু ভালো করে খেয়াল রেখো, ঠিক আছে তো? স্যার টেকনিক্যাল হবে কিন্তু স্যার কনফিউশন আছে স্যার, ড্রামা কোনটা বাদ দেবো? সবগুলো রায়নের জুয়েলটা বাদ দিতে যাচ্ছে, কিন্তু ওইটা তো আরো বেশি সোজা। সেটা তোমার ইচ্ছা, আমি তো বললাম যে সবগুলো থেকে তোমার তো 8টা কোশ্চেন কমন পাওয়ার দরকার নেই, তোমার 5টা কোশ্চেন কমন পাইলে হবে, তাতে একটা থেকে যদি কোশ্চেন 2-3টাও দেয় তাও তো আমার দরকার নেই, বরং ওই একটা টেক্সটের যে সময়টা ব্যয় করবো ওই সময়টা যদি তুমি বাকি টেক্সটগুলোর উপর ব্যয় করো, তাহলে তুমি ভিন্ন কোশ্চেন আসলেও লিখে দিতে পারবা, তাই না? তাহলে সবগুলো থেকে 2-1টা করে পড়ে রিস্ক নেওয়া হচ্ছে কে, 3টাতে যদি তুমি একটু বেশি ফোকাস দাও তোমার তো রিস্কের পরিমাণটা কমে যাবে, তাই না? হ্যাঁ, জি স্যার, নাহলে আমার মতো হবে, ফার্স্ট ইয়ারে বাংলা না পড়ে দিছে, বাংলা সকালবেলা পড়ে পরীক্ষা দিছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সবগুলো পড়ার, পরীক্ষার জন্য সব পড়ার দরকার নেই, ওই জন্য বললাম না যে তোমাদের জন কিডস পড়াচ্ছে, এখান থেকে কোশ্চেনগুলো তুমি সহজ দিতে পারবা, কিন্তু শেলিতে আমি পড়াই দিব, কিন্তু ওটা তোমরা ব্রডের জন্য বা এড়িয়ে যেতে পারো, কারণ ওখানে অনেক সময় কিছু টেকনিক্যাল বিষয়গুলো থাকে, ঠিক আছে? তারপরে অনেক জি স্যার, শেলের জন্য স্যার, বলো স্যার শেলেতে স্যার সেট সাজেশন মানে 2টা না 3টা কোশ্চেন আছে খালি। ওই জন্য আমি শেলিকে শেষের দিকে পড়াবো, কিডসটা যেহেতু দিয়ে দিলে তোমাদের ওইটা হয়ে যাবে, তারপর রোমান্টিক এই শেষ হয়ে যাবে, বাকিগুলো তো রিভিশন চলবে। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, গুড নাইট, বাই।